পড়ে নাই, কেউ পড়ে নাই। দাঁড়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে কথা শুরু শুরু করে আমি শুরু করলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টেন্স। এই টেন্সের আগের জন্য ভার্ব কনজুগেশন পড়ানোটা আমাদের একটু দরকার ছিল। আমরা একটু দেখছি হালকা পাতলা রেগুলার ভার্ব কি, ইরেগুলার ভার্ব কি, এগুলার পাস্ট পার্টিসিপাল ফর্ম গুলো কিভাবে যুক্ত হয়, গে আসে, তারপরে ভার্বের ইনফিনিট ফর্মের সাথে ইএন হয়, যেমন জিএন এরটা আমরা পড়ছিলাম গি জিএন, তারপরে এসএন এরটা গে গেসেন। তো এটা দিয়ে আমরা সেন্টেন্স মেকিং এর জন্য টেন্সটা পড়া শুরু করব। একটা বিষয় হচ্ছে জার্মান আর ইংলিশ এই দুটার কিন্তু রুট মোটামুটি এক বা কাছাকাছি, এবং এটাতে অনেক মিল আছে, অপোজিটও আছে কিছু কিছু। একটার বিপরীত ভার্সন হচ্ছে আরেকটা। সিম্পল কথা, জার্মানদের এই বিবর্তিত ভার্সনটাকে ইংলিশটা কাজে লাগাইছে এবং অনেক কিছু তারা সহজ করছে। এর মধ্যে একটা হচ্ছে হলো গিয়ে টেন্স। আমরা ইংলিশে কয়টা টেন্স জানি টোটাল, কেউ বলতে পারবে? টোটাল টেন্স মানে যে কোনো যাবতীয় ঘটনা এর বাইরে হওয়া সম্ভব না, এরকম টোটাল টেন্স আছে কয়টা ইংলিশে? ভাইয়া, কয়টা টেন্স না কয় রকমের? কয় রকমের কি, হ্যাঁ, কয় রকমের টোটাল? তাহলে তাহলে বলবো 3 রকম: পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। হুম। আবার প্রত্যেকটার মধ্যে কয়টা করে আছে? 4টা। 4টা করে আছে। এই যে যেমন করো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট? জি ভাইয়া। তো ইংলিশে দেখো একটা বেসিক ইংলিশ এবং জার্মানের মধ্যে পার্থক্য হচ্ছে, যখন ইংলিশের টেন্সটাকে নির্ধারণ করা হয় তখন কিছু কাবজাব করে। যেমন প্রেজেন্ট পারফেক্টে যারা বলে সেটা হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস, যে কাজ ঘটে গেছে কিন্তু যার ইফেক্ট এখন পর্যন্ত আছে, এটার উপর বেস করে এই ঘটনাটাকে বলা হইতেছে প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ইটেন রাইস। কিন্তু জার্মানরা এটা চিন্তা করে না। জার্মানরা চিন্তা করে কি, যে আমি ভাত খায়া ফেলছি অলরেডি, সো এটা হচ্ছে আমার পাস্ট ফর্মে চলে গেছে, তো এটার প্রেজেন্টে থাকবে না। তো সংক্ষেপে আমি বলতে পারি জার্মান টেন্সেস আর ডিফাইন্ড অ্যাট দ্য অকারেন্স অফ এন অ্যাক্টিভিটি। সিম্পল, একটা অ্যাক্টিভিটি যখন হয়, হচ্ছে হইলে এক জিনিস, হয়ে গেছে এক জিনিস, হবে এক জিনিস, সিম্পল। এর বাইরে আর প্রেজেন্ট পারফেক্ট দিয়ে এইভাবে তারা আলাদা করে না। এটা করার কারণে যে সুবিধাটা হয়েছে, জার্মানের টেন্সের সংখ্যা গেছে কইমা। যেমন ইংলিশে টোটাল হচ্ছে একটার মধ্যে 3টা করে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, টোটাল হচ্ছে 12টা। জার্মানে টেন্স হয়েছে তোমার 6টা। তো এই 6টা টেন্সকে আগে আমরা এটা একটু দেখে নিই। তো এক নম্বরটা হচ্ছিল প্রেজেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এটা কোন কোন কেসগুলো এটার মধ্যে করে আমরা একটু আস্তে আস্তে দেখবো। 2 নম্বরটা হচ্ছে গিয়া প্র্যাটেরিটুম, এর উচ্চারণ এই ক্ষেত্রে এর মতো একটু দীর্ঘ হবে, ও উ ওরকম, এ প্র্যাটেরিটুম এরকম আর কি। 3 নম্বরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, যেটাকে নর্মালি পেরফেক্ট বলি আমরা ডয়েচে, এটা আমরা দেখবো। পাস্ট পেরফেক্ট, এটা প্লুস কুম পেরফেক্ট, এটা এই মুহূর্তে জানার কোনো দরকারই নাই। অ্যাকচুয়ালি আমরা A1 লেভেলে জানবো টোটালি 2টা টেন্সের উপর ফোকাস দিব। একটা হচ্ছে গিয়া প্রেজেন্স, আর একটা হচ্ছে গিয়া ফুতুর আইনস। মানে এই 2টা দিয়ে মোটামুটি আমরা কাজ চালানোর চেষ্টা করব। বাকি যেগুলো থাকে, যে প্রাটেরিতুম, যেটা হলো সিম্পল পাস্ট, এটা খুবই বিদঘুটে একটা টেন্স জার্মানের ক্ষেত্রে। সো এটা আমরা ইউজ করার চেষ্টা করব কম, এবং কিভাবে করব আস্তে আস্তে দেখতেছি। এখানে আমি একটা জিনিস বলি, যে একটা জিনিস মাথায় রাখতে লাগবে, যে জার্মানে পাস্ট যে ফর্মটা আছে, এটা যেটা আমরা বলতেছি প্র্যাটেরিটুম, এটা অ্যাকচুয়ালি লিখিত একটা ফর্ম। এটা ওরা কথ্য ভাষায় ব্যবহার করে না। করে কোথায়? যেখানে কোন দলিল দস্তখত, তারপরে হচ্ছে তোমার মনে করো একটা জার্নাল আর্টিকেল, এসব ক্ষেত্রে যখন লিখিত আকারে কিছু লেখে সিম্পল ফর্মাল, তখন এই প্র্যাটেরিটুম ফরম্যাটটা ইউজ করে। যেমন যারা আমরা একটু জার্মানিতে আছি কিছুদিন ধরে, আমরা জানি এসএন একটা ভার্ব। হুম। তো এসএন এর পাস্ট পার্টিসিপল কেউ বলতে পারবে? বা আমরা যেটাকে বলি পারসিভ সোয়াই, এটা কেউ বলতে পারবেন? গে গেছেন, ভেরি গুড, যে বলছে তার ধন্যবাদ। এখন আমি যদি বলি যে নর্মালি আই এট রাইস, হ্যাঁ, তো এটাকে হচ্ছে গিয়া, এটা কিন্তু ইংলিশে পাস্ট ইনডিফিনিট টেন্স, যে আই এট রাইস। এখন বা একটু যদি সহজভাবে বলি, যে আই আই এট রাইস ইয়েস্টারডে, সে ফর এক্সাম্পল, বা ইন দ্য ইভিনিং, এরকম কিছু একটা, যেটাকে আমি জোর করে আসলে বুঝাতে চাইতেছি যে কিছুক্ষণ আগে বা বেশিক্ষণ হয় নাই এরকম। তো এই জিনিসটারে ডয়েচে আমরা অনেকেই শুনছি যে বলে থাকে ইস হাবে রেইস গেগেসেন, শুনছি না? শুনি না এমন কেউ আছে? আই হ্যাভ ইটেন রাইস।
শুনছি ভাই। আমি শুনছি, হয়তো বুঝি নাই। আচ্ছা, সিম্পল কথা, ইংলিশে আমরা যেটা লিখি, আমি লাইনটা একটু লিখি। তো নর্মালি আই এর ডয়েটস কি? ইস ইস, হবে আগে জানি, ঠিক আছে। তো নর্মালি হয় কি এস এন, তারপর হচ্ছে রাইস, কিন্তু আমরা ভার্ব কনজুগেশন জানি, ভার্ব কনজুগেশন অনুসারে কি হয়, এই এস এনটা লাস্টে চলে যায়, রাইট? জি। ইস হ্যাভ এ রাইস গেগেছেন। আচ্ছা, এই এস এনটা তখন হয়ে যায় ইটেনের পরিবর্তে গে এসেন। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা বলি, কিন্তু এইখানে যদি আমরা বলতাম যে আই হ্যাভ ইটেন রাইস বা আই এট রাইস, দুইটাই, মনে করো তুমি একজনের বাসায় গেলা, বাসায় গিয়ে ওই বেটা মাত্রই খাবারটা খাইছে, খুব বেশি সময় যায় নাই, এই এখন তুমি জিজ্ঞেস করলা যে এই তুই কি ভাত খাইছিস, তাহলে ওই পাশ থেকে বললো হ্যাঁ আমি ভাত খাইছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইছি, এটা হলো মাত্রই হয়েছে। এই জিনিসটা দুইটাই প্রকাশ করে, একটা হচ্ছে ঘটনাটা ঘটে গেছে এবং এটার ইম্প্যাক্ট এখন পর্যন্ত আছে, এটা সত্য। সো তুমি এটাকে আই হ্যাভ ইটেন রাইস বা ইস হ্যাভ এ রাইস গেগেছেন বলতে পারো, কিন্তু এটার সঠিক ডয়েস হচ্ছে যেহেতু ঘটনাটা ঘইটা গেছে এবং এটা পাস্টের ঘটনা, আই হ্যাভ ইটেন রাইস, জার্মানরা এই যে এসএন এর পাস্ট ফর্মের নাম দিছে আজ। এ আর এস জেড আছে না, ওই এস জেড আজ, এই ওয়ার্ডটা কি আমরা কেউ শুনছি? না ভাই, আজকে ফার্স্ট দেখলাম। শুনি নাই। এক্স্যাক্টলি, আমরা আসলে এই ওয়ার্ডটা শুনি নাই, বছরের পর বছর জার্মানিতে থাকার পরেও আমরা আসলে এই পাস্ট ফর্ম গুলা শুনি না। যেমন জিহেন, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে গেজিয়েন, আমরা অনেক শুনি, ইউজ করি, ধুমা ইউজ করি, ইসব গেজিয়েন, এটা হ্যান তেন অমুক তমুক, কিন্তু জিহেন এর পাস্ট ফর্ম হচ্ছে জাহ, এস এ এইচ, জাহ। তো এইগুলা আমরা আসলে ইউজ করি না, কথ্য ভাষায় আমরা পাস্ট ইউজ করি না, যে সকল ক্ষেত্রে পাস্ট ইউজ করতে হয় সেসব ক্ষেত্রে আমরা হ্যাভ দিয়ে সেগুলোকে ট্রান্সফার করে পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যাই, যাতে আমাদের নিজেদের বলতে সুবিধা হয়। সিম্পল কথা বোঝা গেছে? যেমন এইখানে আমি একটা উদাহরণ দিছি যে আই ওয়েন্ট টু সুপার মার্কেট ইয়েস্টারডে, যেমন ইস গিং গেস্টার্ন জুম সুপারমার্ট, ইস বিন সরি ইস গিং গেস্টার মানে যে গেন এর থেকে আসছে তোমার গিং, আর এটার পাস্ট পার্টিসিপল হচ্ছিল গে গাঙ্গেন। সো আমরা এটা আসলে লিখিত ফর্ম, আমরা এটা ইউজ করি না যে ইস গিং গেস্টার্ন জুম সুপারমার্ট, এটা ইউজ না করে বলি ইস বিন গেস্টার্ন জুম সুপারমার্ট গে গাঙ্গেন। আচ্ছা, এখানে আরেকটা ডিসকাশনের ব্যাপার আছে যে এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য তো বুঝছো, কেউ বুঝে না এমন আছে যে একটা জাস্ট নিরেট পাস্ট ফর্ম ইউজ করছি যেটা গিয়েন এর হচ্ছে গিং, আর আরেকটা হচ্ছে গিয়া গে গাঙ্গেন বা পাস্ট পার্টিসিপল ইউজ করছি। আর পাস্ট পার্টিসিপল আমরা ইউজ তখনই করি যেটাতে আমাদের আই হ্যাভ সামথিং ডান বা ইউ হ্যাভ সামথিং ডান বা পাস্ট পার্টিসিপল যেটা নিয়ে আসি জোর করে। আচ্ছা, এটাতে কোনো কোয়েশ্চেন আছে কারো? আমি একটা কোয়েশ্চেন আশা করতেছি, ক্রিয়েটিভ এনিথিং যেটা এটা চোখে লাগার মতন। ওখানে তো ভাই বিন জাইন ভার্ব হয়েছে, আর বিন আর আগেরটাতে হাবে ছিল। এক্স্যাক্টলি, ভেরি গুড, কোয়েশ্চেনটা কি করেছো রাব্বানি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এইখানে জার্মানদের একটা ভেজাল আছে, এরা করে কি যে ভার্বের মুভমেন্ট নিয়ে কিছু কাবজাব করে, যেমন একটা ভার্ব যদি মুভমেন্ট করে তাহলে সেটা সবসময় জাইন ভার্ব নেয়, আর যদি মুভমেন্ট না করে তাইলে হচ্ছে লোকে সেটা হ্যাভেন নেয়। এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, কিন্তু এখনো আলোচনা করবো, আসো একটু দেখি। এখানে দুইটা টেন্সই কি আসলে আমরা ধরতে পারি প্রেজেন্ট পারফেক্ট বা জার্মানের ভাষায় পাস্ট, রাইট? এতটুকু তো বুঝতেছি যে ঘটনাটা ঘটে গেছে, কারো কোনো অবজেকশন তো নেই, রাইট?
এই অবজেক্টের সাথে কারো থাকলে বা কোনো জায়গায় না বুঝলে সাথে সাথে বলতে হবে, কারণ আমি কারো চেহারা কিন্তু দেখতেছি না। অলোক ভাই, ইন্দ্র ভাই, যত ভাই ব্রাদার বন্টন আছে, ঠিক আছে? ওকে, তাইলে ইস এটা লিখলাম আই এর জায়গায়। রাব্বানি, তুমি আছো আমার সাথে? ভাই ওকে, আছি। তাহলে হ্যাভ এর পরিবর্তে আমরা লিখবো কি ইস হ্যাভ হুম টু বার্লিন। টু বার্লিন মানে একটা ডিরেকশন, কোন একটা ডিরেকশনের দিকে যখন আমরা বলি তখন সেটা আছে একটা প্রিপোজিশন, সেই প্রিপোজিশন হচ্ছে নাক। যেমন মনে করো তুমি যখন একটা ট্রেনের জন্য দাঁড়ায় থাকো তখন থাকে বলে স্টেশনে সুক নাক বার্লিন, ঠিক আছে? হুম। এই যে নাক মানে হচ্ছে ডিরেকশন, কোন দিকের ডিরেকশন সেটা। সো টু বার্লিন এটার জন্য আমি লিখলাম নাক বেয়ালিন। বার্লিন। হয়তো নাক বার্লিন ট্রাভেল রেইজন থেকে আসছে, সেটা হচ্ছে গিয়ে, তাহলে রেইজনের পাস্ট পার্টিসিপল কি বলতে পারবা? না ভাই, গেরেজ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমার এটা এরকম হওয়ার কথা, তাহলে পরেরটা একটু বলো তো কি হবে? ইস তাহলে আই হ্যাভ সিন ইউ, ইস হ্যাভ ইউ মানে হচ্ছিল কি দিস, দিস তোমাকে ডিশ গেজিয়েন। ওকে, এখন দেখো দুইটা সেন্টেন্সের মধ্যে খুব একটা বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্যটা কি বলতে পারবা? যখন আমি বলতেছি আই হ্যাভ ট্রাভেল টু বার্লিন, তখন আমার একটা মুভমেন্ট হয়েছে, ভার্বের মুভমেন্ট আছে, মানে আমার মুভ করা লাগছে। রেইজন, এই রেইজন যেটা সেটা অটোমেটিক হয় নাই, সেটাকে আমার মুভ করতে হয়েছে। ভার্ব যখনই মুভ করে তখনই আমি বলছি আর হ্যাভেন হয় না, তখনই জার্মানরা এই হ্যাভেনটাকে ট্রান্সফার করে দেয় সাইন ভার্ব দিয়ে, যেমন ইস বিন। বুঝা গেছে? হুম কিন্তু এখানে দেখো আই হ্যাভ সিন ইউ, সিন তো মানে আমি দেখছি, এখানে কোনো মুভমেন্টের কিছু এটা নাই। তো ফিল করা নাকি? এটা একটা ফিল করা বা দেখা, যেহেতু আমার মুভমেন্ট করা নাই তখন আমি এটাকে বলতেছি ইস হ্যাভ এ ডিশ গিজিহেন। আচ্ছা, খালি মুভমেন্ট করা ব্যাপারটা সেটাও না, সে খালি মুভমেন্ট মুভমেন্ট অথবা কোন একটা সিচুয়েশন বা অবস্থার যদি পরিবর্তন হয়, যেটাকে আমি বলতে পারি মুভমেন্ট অর চেঞ্জ ইন এ সিচুয়েশন। যেমন মনে করো না, এটা আপনার নামটা কিভাবে দিলে? এটা তো খুবই খারাপ। আরে ফাইজলাম, এগুলো তো ফান, তোমার ই দিয়ে বোঝায়, রিয়েল লাইফ ঘটনা দিয়ে বোঝায়। এখন আপনি প্রান্ত ভাইকে মারতে পারেন। আচ্ছা, প্রান্তর নাম দেই। প্রান্ত অনেক ভালো পারফরমেন্স করতেছে। আচ্ছা দেখো এখানে রাব্বানি একটা জিনিস দেখো তো, হি হ্যাজ অলরেডি ডাইড, এখানে কি কোনো ভার্বের মুভমেন্ট আছে? মুভমেন্ট নাই, না, তাই নাই। না? হ্যাঁ। কিন্তু অবস্থার পরিবর্তন আছে, আগে জীবিত ছিল এখন কি হ্যাঁ। হয়েছে, মরে গেছে। তো আমি বলছি কি, যখন মুভমেন্ট হবে ভার্বের অথবা চেঞ্জ ইন এ সিচুয়েশন হবে, তখন অলওয়েজ মাইন্ড ভার্ব। জানি না। তাহলে ডাইড মানে হচ্ছে গেস্টরবেন, স্টেয়ারবেন মানে হচ্ছে টু ডাই, মানে STERBEN, স্টেয়ারবেন মানে হচ্ছে টু ডাই, আর গেস্টরবেন মানে হচ্ছে ডাইড। তাহলে আমরা এটাকে আসলে বলবো এর কি ডয়েট কি এর এর অ্যাজ মানে এর হ্যাট, অলরেডি মানে শোন, আমরা বলছিলাম না যে অলরেডি ডান মানে হচ্ছে শোন গেমাট, তারপরে কোনো কিছু অলরেডি করে ফেলেছো তখন হচ্ছে এসি শোন ফেয়ারটিস অলরেডি ডান, সো অলরেডি ওই সেন্সে শোন আনলাম। ওকে, এর হেড শোন, তাহলে আমি লিখতাম গেস করবেন। এটা কি ঠিক আছে? হ্যাড কি জাইন ভাব? না ভাই, হ্যাভ হ্যাড না। তো বিন হবে। হ্যাঁ, তাহলে এর সাথে কি হবে? আই এর সাথে না বিন হয়। এর ইস্ট ইন এর ইস্ট, ইস্ট। এয়ার ইস্ট শোন গেস করবেন। ফাহিম, বুঝছো ব্যাপারটা? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা, তাহলে ফাহিম তুমি আমার সাথে বলো তো, প্রান্ত হ্যাজ বিকাম এ জার্মান টিচার। আমি তোমাকে সাহায্য করবো ভোকাবুলারির সাথে, কোনো সমস্যা নেই, একবার বলি। আমি যখন সাথে সাথে কোন একটা ভোকাবুলারি বলবো ট্রাই করবা বা করবেন, সাথে সাথে জিনিসটা লেখারও যে কোন ভাবে কোন সেন্সে হ্যাঁ ভাই আমি লিখি।
যেমন ওকে, থ্যাংক ইউ ফাইম। টিচার মানে হচ্ছে লেহারার, রাইট? হ্যাঁ, জি ভাইয়া। বিকাম মানে হচ্ছে তোমার ওয়ের দেন, WERDEN, ওয়ের দেন মানে টু বিকাম সামথিং। ওকে। ওকে, তাইলে মনে করো আমি সেম ভাবে আগে প্রান্ত টিচার ছিল না, এখন প্রান্ত টিচার হইছে, তার মানে প্রান্তর মুভমেন্ট না হইলেও তার সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, রাইট? একটা জি ভাইয়া। যেহেতু তার সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, তাহলে আমরা বলবো কি এখানে এই হ্যাজ যেটা সেটা হবে একটা জাইন ভার্ব। তাহলে প্রান্ত জি হচ্ছে ভাই। একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে প্রতিস্থাপনীয় এর দ্বারা। সো প্রান্ত এর ইস্ট বলতাম, এখন বলবো প্রান্ত ইস্ট। জি ভাইয়া, প্রান্ত ইস্ট। তারপরে হচ্ছে আইন, আইন বিয়াদেন। UTSCH ডয়েচ, লেহরার। ওয়েরদেনের ই হচ্ছে গেভোরদেন। ভাইয়া হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ইয়ের পরে বসবে না? হচ্ছে এই যে ডয়েশ লেয়ারের আগে বসবে, মানে হচ্ছে গিয়ে আপনার ইয়াটার আগে বসবে না? কোনটা বলতো, কোন জিনিসটা? যে গিয়ে দেন। না না, দেখো এখানে হচ্ছিল গিয়া তোমার, আমরা সবসময় বলছিলাম কি যে জাইন ভার্ব আর তোমার যদি আরেকটা থাকে মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব লাস্টে চলে যায়, জাইন মাঝখানে থাকে এবং ভার্ব হ্যাঁ হ্যাঁ অলওয়েজ হ্যাঁ, পিছনে থাকে। মানে সেকেন্ড পজিশনে বসে আর কি। হ্যাঁ, সেকেন্ড পজিশনে সবসময় আমার একটা ভার্ব থাকবে, এটা মেইন কথা, ঠিক আছে? এখন দেখো হ্যাঁ হ্যাঁ। প্রান্ত ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশনে আমার একটা ভার্ব আছে। এখন মনে করো সেকেন্ড পজিশনে ভার্ব দুইটা আমার আছে অপশন, একটা হচ্ছে জাইন ভার্ব আর একটা হচ্ছে আমার মেইন ভার্ব বা বিকাম যেটা সেটা। তো যখন এই দুইটা অপশন থাকবে তখন অবশ্যই আমার জাইন ভার্ব আসবে। যেমন যেমন আমরা ইংলিশেও কিন্তু তাই করি, যখন আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার ইউজ করি এগুলো কিন্তু আগে বসে। হি ইজ ইটিং রাইস, হি ইজ গোয়িং স্কুল, এগুলো কিন্তু সেকেন্ড পজিশনে বসে। সেমটা ডয়েচের ক্ষেত্রেও সত্য। বুঝা গেছে? বুঝতে পারছি ভাইয়া। Anyone else want to ask any question? অলোক ভাই? না ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন দেখো যেটা বলতেছিলাম যে ইজ গিং গেস্ট। হ্যাঁ শিওর। ভাইয়া আচ্ছা, মানে কোনো স্টেট চেঞ্জ হলে সেক্ষেত্রে আমরা জাইন ভার্ব ইউজ করতে হবে, এটাই ঘটনা। ওকে। আর মন চাইতেছে আরো একটা স্লাইড পরে দিতে, কিন্তু না, ওগুলো তো পরে যাবো। আচ্ছা ঠিক আছে, আগে আসতে দিন, আমাদের এটা আসলে মূল উদ্দেশ্য না। এই জাইনের মুভমেন্ট নিয়ে আমরা অনেক কিছু পরবর্তীতে দেখবো, খুব সম্ভবত একটু দেখে আসি, দেখবো কিনা। এই যে দেখো এখানে আমার একটা টপিক আছে হ্যাবে অর জাইন, আসলে কোনটা কোথায় ইউজ হয়, ঠিক আছে? যে এই জাইন ভার্ব গুলা কখন ইউজ হয় আর হচ্ছে হলো গিয়া এই হ্যাবে ভার্ব গুলা কখন ইউজ হয়, এটা দেখবো একটু পরে। আপাতত এতটুকু জেনে রাখো, আমরা সামনের দিকে আগে। আচ্ছা, সো এটা বলতেছিলাম যে ইস, তারপরে এই কারণে লাগলে বিন হয়ে গেছে গেস্ট টার্ন। আচ্ছা এখানে একটা জিনিস দেখতেছি, জুম সুপারমার্ট, এই জিনিসটা কই থেকে কি হইলো কেউ বলতে পারবেন? থ্রু ডেম থেকে জুম। কে বলছে এটা? রাব্বানি। বাপরে, রাব্বানির সাথে পারাই যাচ্ছে না। আর কেউ কিছু বলতে চায়? ওকে, থ্যাংক ইউ এগেইন রাব্বানি। আচ্ছা, সো আমরা এতটুকু নিয়ে কোনো সমস্যা নাই যে ইস বিন গেস্ট টার্ন গতকাল, নাক দিয়েও করতে পারতাম, কিন্তু যখন স্পেসিফিক সুপার মার্কেটের কথা বলা হয় তখন জার্মানরা জু ইউজ করে। ঠিক আছে, হাউজের ক্ষেত্রে জার্মানরা ইউজুয়ালি জু ইউজ করে, অবশ্যই এটাও একটা সেন্সিটিভ কেস। আচ্ছা, তো ইস বিন গেস্ট টার্ন, GESTERN গেস্ট টার্ন, ব্যাপারটা হচ্ছে জু দেয়ার সুপার মার্কেট গেগাঙ্গেন, এইটা হওয়ার কথা ছিল আমার অরিজিনাল জিনিস, যে জু তারপরে সুপার মার্কেটের আর্টিকেল হচ্ছে ডেয়ার, তাই কারণে হয়ে গেল ডেয়ার সুপার মার্কেট। কিন্তু এইখানে একটা ভেজাল আছে, এই ভেজালটা ছিল গিয়া জু। এই ভেজালটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? অলোক ভাই বা ইন্দ্র ভাই কিছু বলতে চান? ও ইন্দ্র ভাই আছেন?
ভাই একটা কোশ্চেন করি। হ্যাঁ, শিওর। আমরা তো বার্লিন যখন ইউজ করছি তখন আমরা নাক ইউজ করছি। বার্লিন তো আমরা হুম হুম স্পেসিফাই করে দিছিলাম যে হচ্ছে বার্লিনের দিকেই হুম যাইতেছি, এটা নির্দিষ্ট হুম করে হুম। দিছি। তো এক্ষেত্রেও তো সুপার মার্কেট তো আমরা স্পেসিফাই করে দিছি, তো সেক্ষেত্রে কেন নাক ইউজ না হয় সু ইউজ হয়েছে? এখন ব্যাপারটা হচ্ছে লোকে যখন পার্টিকুলারলি আমরা ডিরেকশন ইউজ করি জুব বা ফেয়ার্ট মানে হচ্ছে ফারেন, তুমি যখন কোনো কিছু দিয়ে যাও গাড়ি ঘোড়া, তখন হচ্ছে লোকে নর্মালি আমরা নাক ডিরেকশনটা ইউজ করি, ডয়েচরা ইউজ করে। এটা অ্যাকচুয়ালি এটা একটা সিস্টেম, আমার কিছু করার নাই এই ক্ষেত্রে। এবং জুটা হচ্ছে ডিরেক্ট সুপার মার্কেটের দিকে যখন আমরা ইউজ করি তখন। কিন্তু এটা প্রেজেন্ট ফর্মে তুমি যদি বলো যে নাক ইজ গে নাক সুপারমার্ট সামথিং সুপারমার্ট, তখন ওখানে আরেকটা প্রিপোজিশনাল চেঞ্জ আসে। ওইটাও সত্য তুমি যেটা বলছো, বুঝা গেছে? বুঝতে পারছি, সেক্ষেত্রে কি আমরা এটা বলতে পারি যে হচ্ছে মানে শর্ট কাইন্ড ডিসটেন্স অফ আর লং বলা যায় ডিসটেন্স? শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স। ব্যাপারটা হচ্ছে হলো গিয়া তুমি যখন বার্লিন বলবা ভুলেও তুমি বলবা না যে আই এম গোয়িং জু বার্লিন, ঠিক আছে? ওইখানে ভুলেও হবে না, কারণ রিস্টুং বা ডিরেকশন উইল অলওয়েজ বি নাক। ওকে, কিন্তু তুমি যখন সুপার মার্কেট বলবা, সুপার মার্কেট অনেক দূরে হইতে পারে, কাছে হইতে পারে, তুমি গাড়ি দিয়েও যাইতে পারো, হাইটাও যাইতে পারো, ইগাল, ঠিক আছে? সো তখন তোমার কাছে দুইটাই আছে। তুমি যখন হাইটা যাবা তখন বলবা ইস গিয়ে নাক সুপার মার্কেট, হাইটা যাচ্ছি, এই কনসেপ্টে বোঝাবে লাউফেন স্পাজিয়েরেন। কিন্তু তুমি যখন গাড়ি টাড়ি দিয়ে বা সামথিং দিয়ে যেতে পারো তখন আরেক রকমের। সো ওইখানে দুইটাই সত্য। সুপার মার্কেটের ক্ষেত্রে জু ইউজ করলে যেটা করতে হবে, অবভিয়াসলি জু এর পরে এই যে প্রিপোজিশনটা আছে সে বেচারা অলওয়েজ নেয় ডাটিভ অবজেক্ট। তো ডাটিভ অবজেক্ট থাকলে জু ডেয়ার সুপার মার্কেট কি হয়ে যাবে সৈকতনাথ বলো তো? ড্যাম। জু, তাহলে ডেয়ার সুপার মার্কেট হওয়ার কথা ডেম, রাইট, ভেরি মাচ থ্যাংক ইউ। এটাতে কার আপত্তি থাকার কথা না, কারণ আমরা অ্যাকুজিটিভ ডাটিভ নিয়ে এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ডেয়ার আর্টিকেলটা হয়ে যায় ডেম, তাহলে জু ডেম সুপার মার্কেট, রাইট? সুপার মার্কেট। এখন দেখো তো জু প্লাস ডেম সুপার মার্কেট দুটার একত্রে আমি কি বলতে পারি? জুম বলতে পারি না? তো জুম এইটাকে বলতে পারি ভাই। জুম। সো এইটাই আসলে আমি ওইখানে লিখছি যে ইস বিন গেস্টার্ন জুম সুপার মার্কেট গেগাঙ্গেন। বুঝা গেছে? আচ্ছা, এরকম আরো অনেক তুমি কন্ট্রাকশন হয়তো শুনে থাকছো, যেমন ইনস কিনো, এটা শুনবা, দাস কিনো, এটাকে ইন দাস কিনো, এটার একত্রে বলা হয় ইনস কিনো। তারপর হচ্ছিল গিয়া বাই দেয়ার আর্টস, এ আর টি জেড, এটাকে বাই হচ্ছে তোমার আরেকটা প্রিপোজিশন। এই প্রিপোজিশন চ্যাপ্টারে গেলে দেখবা যে এই প্রিপোজিশনটা এ হামি আবার করে কি অর পরে সবাই রে ডাটিভ নাই, তো ডেয়ার আর্টস হয়ে যায় তোমার ডেম আর্টস। তাহলে বাই প্লাস ডেম আর্টস একত্রে আমরা লিখি হচ্ছে বাইম আর্টস। বুঝা গেছে? ওকে, তাহলে জন্ম এখন থেকে এটা দেখছি। বুঝতে হবে যে তাহলে কেমনে বাইম হয়েছে। এটা নিয়ে এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিথিং? সৈকতনাথ, ওই তুমি সৈকতনাথ? গুড ভাই, গুড। হুম, ওকে, বুঝছি থ্যাংক ভাই। ইউ। তাইলে আমরা এই দুটা লাইন নিয়ে একটা জিনিস, মেইন জিনিসটা বুঝলাম, সেটা হচ্ছে আমরা ভুলেও পাস্ট ফর্মে যখন পাস্টে কোনো কিছু বলার ট্রাই করব, ভুলেও আমরা এটার পাস্ট ফর্ম মনে করার চেষ্টা করবো না, কারণ ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট টু রিকল যে এস এন এটা হলো আজ, জি এন এটা হলো যা, এবং বাকিগুলো আরো আরো ডিফিকাল্ট। সো আমরা এগুলোকে মুখের উপরে ট্রান্সফার করে ফেলাবো প্রেজেন্ট পারফেক্ট, যেটা ইংলিশের প্রেজেন্ট পারফেক্ট, এবং ডচে সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি পেয়ারফেক্ট, PERFEKT, পেয়ারফেক্ট। তো পাস্ট টেন্সের গুলা নরমালি আমরা পেয়ারফেক্ট দিয়ে কনভার্ট করব। এটা হচ্ছে তোমার আপাতত এতটুকু মেসেজ, তুমি গ্রহণ করো। ওকে, আচ্ছা, তাইলে হচ্ছে কি মানে প্রিপোজিশন আর হচ্ছে কি আর্টিকেল যদি একসাথে থাকে, হুম, বেসড অন হচ্ছে গিয়ে কি বলে ফেমিনিন মেসকুলিন অথবা হচ্ছে নিউট্রাল, মানে নিউট্রালের উপর ডিপেন্ড করে হচ্ছে কি আমাদের ইয়াটা চেঞ্জটা করতে হবে, রাইট? ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। আমি একটা লাইন খালি বলবো যে আমরা আসলে মেইন ভেজালটাতে পড়ি হচ্ছে কখন আকুজেটিভ হবে কখন ডাটিভ হবে এটা নিয়ে। এখন এই যে আকুজেটিভ ডাটিভ গুলা আমরা সিস্টেম ওয়াইজ বাইর করতে পারি, সেটা হচ্ছে গ্রামার দিয়ে বা অবজেক্ট দিয়ে, যেটা আমি আগে। একটা বের করছি, আমি হচ্ছে একটা বের করছি, যদি একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ ভাই, ডিরেক্ট অবজেক্ট গুলোকে আকুজেটিভ বলে আর ইনডিরেক্ট অবজেক্ট গুলোকে ডাটিভ বলে। এটা এটা আসলে আমরা কেউ বের করি না, এটা হলো সায়েন্স, এটাই সত্য।
না না না, বের করি না, মানে হচ্ছে আমি ওই যে পড়তে পড়তে দেখছি হচ্ছে কি এইভাবে মানে মানে ডাটিভ অ্যাকুজেটিভ গুলো কিভাবে মানে মানে হ্যাঁ, বুঝতে পারে আর কি। ওগুলো বুঝতে পারছি। আমাদের দাদা আমাদেরও প্রিভিয়াস লেকচার গুলোতে ওগুলো পড়াইছে মনে হয় ভাই, আচ্ছা। ইনডিরেক্ট অবজেক্ট। এখন মনে হয় কিছু প্রিপোজিশন সরাসরি ডাটিভ হয় ভাই, মানে এখন সেটা আমি যেটা বলতে চাচ্ছি একটু শুনি সবাই, যে আমরা এতদিন ফার্স্টে একটা বেসিক ধারণার জন্য পড়ছি যে কেমনে কেমনে অ্যাকুজেটিভ দাটিভ নির্ধারণ করতে হয়, এবং ফার্স্ট জিনিস হচ্ছে কিভাবে গ্রামার দিয়ে, যে ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন ডে টু ডে লাইফে কথা বলবো, আমি কথাও বলবো আবার ব্রেনের মধ্যে চিন্তাও করব যে ওইটা ডিরেক্ট অবজেক্ট, এটা ইনডিরেক্ট অবজেক্ট, ওটার সাথে ডেম হবে, ওটার সাথে ডেন হবে। দিস ইজ নট নর্মাল, এবং এটা এইভাবে ল্যাঙ্গুয়েজ ওয়ার্কআউট করে না। সো ওই লজিকের বাইরেও কিছু কিছু লজিক আছে যেটার উপর বেস করে আমরা ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নিতে পারি যে এখানে আমার অ্যাকুজেটিভ হবে কি ডাটিভ হবে। এবং এর জন্য তিনটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, একটু শুনেন। এক নাম্বারটা হচ্ছে আমার ভার্ব, একটা হচ্ছে হলো গিয়ে আমার অ্যাডজেক্টিভ, আরেকটা জিনিস হচ্ছে প্রিপোজিশন। সো প্রিপোজিশন এদের সাথে এরা কম বেশি নিয়ন্ত্রিত হয় বা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমার অ্যাকুজেটিভ ডাটিভ এই কেসগুলারে। পার্টিকুলারলি হচ্ছে আমার ভার্ব আর হচ্ছে প্রিপোজিশন। এখন শুনেন একটু যেটা বলতে চাচ্ছি, আমাদের ডে টু ডে লাইফে যত নর্মাল ভার্ব গুলো আছে, যেমন ইস, গিয়ে, ডু, জিয়ে, মানে জেহেন, গেহেন, এসেন, নর্মাল যে ম্যাক্সিমাম যে ভার্ব গুলো আমরা ইউজ করি, সেই ভার্ব গুলা ইউজ করার পরে যদি একটা অবজেক্ট হয় চোখ বন্ধ করে, মানে আমরা সেগুলোকে অ্যাকুজেটিভ হিসেবে পরে, মানে ওই ভার্বটার পরে যে অবজেক্টটা থাকে সেটাকে অ্যাকুজেটিভ বলে চালাই নেই। দুই নাম্বার প্রিপোজিশন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। প্রিপোজিশন হচ্ছে ভার্বেরও বস। মানে আমরা বলতেছি যে কিছু কিছু ভার্ব স্বভাবতই অ্যাকুজেটিভ নেয়, কিছু কিছু ভার্ব স্বভাবতই ডাটিভ নেয়। যখন প্রিপোজিশন খেলার মাঠে চলে আসে, কোন সেন্টেন্সের মধ্যে তুমি যখন প্রিপোজিশন ইউজ করবা, তখন প্রিপোজিশন অন্য করে পাত্তা দেওয়ার টাইম নাই। সেই প্রিপোজিশন নিজে ডিফাইন করে যে আমার পরে যে অবজেক্টটা হবে সে অ্যাকুজেটিভ হইতে পারে, অথবা আমার পরে যে অবজেক্টটা হবে সে ডাটিভ হইতে পারে। এবং কিছু কিছু প্রিপোজিশন এমনও আছে, তারা বলে কি হামারি মার্জি, আমি কখনো কখনো ক্ষেত্রে অ্যাকুজেটিভ অবজেক্ট নিব, কখনো কখনো ক্ষেত্রে ডাটিভ অবজেক্ট নিব। যখন অবজেক্টটা মুভমেন্ট করে, স্থান বা অবস্থার পরিবর্তন হয়, তখন আমার পরে অ্যাকুজেটিভ অবজেক্ট বসবে। যদি অবস্থান পরিবর্তন না করে তাহলে আমার পরে ডাটিভ অবজেক্ট বসবে। সো আমরা প্রিপোজিশনের উপর বেস করে অথবা ভার্বের উপর বেস করে আমরা আমাদের বলার সময় আইনেন, কাইনেন, ডাইনেন, জাইনেন ইত্যাদি ইউজ করি, অথবা জাইনেম, মিডডেম বুস, ইন স্কিনো, ইন দের শুলে। এই যে আমি কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু আমার বাই ডিফল্ট ব্রেনের মাধ্যমে চলে আসছে যে ইন, ওকে, এটার প্রিপোজিশন ইউজ করতেছি আমি, তারপরে হচ্ছে গিয়া একটা মুভমেন্ট হচ্ছে, তাহলে এটা ডি শুলে থেকে ডের শুলে হবে, ইত্যাদি ইত্যাদি। আমার বারবার হিসাব করা লাগতেছে না এখানে ডিরেক্ট অবজেক্ট কোনটা, ইনডিরেক্ট অবজেক্ট কোনটা। সো অলোক ভাই যেটা বলছেন, যে কি জানি বলছিলেন ভাই? ইয়া, কি বলে, মানে ওই প্রিপোজিশন আর হচ্ছে গিয়ে আর কি বলবো? ভার্ব না না, আর আর আর্টিকেল। প্রিপোজিশন সাথে হ্যাঁ। আর্টিকেল, হ্যাঁ ডাটিভ। আচ্ছা, তাইলে মনে করেন এই যে দেখেন আর্টিকেল তো অটোমেটিক চেঞ্জ হচ্ছে প্রিপোজিশনের কারণে। এই যে দেখেন ইন স্কিনো বলছে, বা বাই বেই দেয়ার আর্টস কে অটোমেটিক আমি ট্রান্সফার করে ফেলতেছে বেইং আর্টস, মানে কি হয়েছে প্রিপোজিশনটা তো কারণে এই আর্টিকেলটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক, রাইট? দেয়ারটা হয়ে গেছে ডেম আর্টস, রাইট? সো এই প্রিপোজিশনের কারণে প্রিপোজিশন একদম ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলায় তারপরে যেই অবজেক্টটা থাকে, এবং প্রিপোজিশন ডিফাইন করে যে তুমি অবজেক্ট কি হবা, তুমি অ্যাকুজেটিভ হবা নাকি ডাটিভ হবা, ডিপেন্ডিং অন অবজেক্টটা মুভেবল নাকি না। এগুলো আমরা আলোচনা করব, সমস্যা নেই। তো এটা হচ্ছে প্রিপোজিশনের উপর বেস করে হয়, আবার ভার্বের উপরেও বেস করে হয়। মনে করেন একটা সেন্টেন্সের মধ্যে খালি ভার্ব আছে, কোনো প্রিপোজিশন আপনি ইউজ করেন নাই, তার মানে হচ্ছে গিয়া অতিরিক্ত খেলোয়াড় মাঠে নাই, তখন হচ্ছে গিয়া ভার্ব ডিফাইন করবে যে তারপরের অবজেক্টটা কি হবে, অ্যাকুজেটিভ হবে নাকি ডাটিভ হবে। বুঝা গেছে? যদি দুইটাই প্রেজেন্ট থাকে, ভার্ব এবং একই সাথে প্রিপোজিশন, তখন বস হচ্ছে অলওয়েজ প্রিপোজিশন। ওকে। ওকে, এটা নিয়ে আমরা সামনে হয়তো আস্তে আস্তে দেখবো। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আপাতত? ওকে, যদি না থাকে তাহলে আমরা বলতেছিলাম যে টেন্স গুলা কি কি আছে। তো এক নাম্বার বলছি প্রেজেন্স। প্রেজেন্স নিয়ে একটু আমরা আলোচনা করি। দ্য প্রেজেন্ট টেন্স, তো এখানে ইউনিভার্সাল যে ট্রুথ গুলা থাকে, আমরা ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল বা হ্যান ত্যান,
3+3 = 4, এগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এগুলা অলওয়েজ হয় প্রেজেন্ট ইনডিফিনিট বা দাস প্রেজেন্স দিয়ে আমরা প্রকাশ করি। যেমন ম্যান ইজ মর্টাল, ডিয়ার মেন্স ইজ স্টাবলিশ। স্টাবলিশ মানে হচ্ছিল গিয়া মরণশীল বা মর্টাল। 3+3=4 3+7 4 আমি 1 নাম্বার সেন্টেন্সটা থেকে কোনো কোশ্চেন আশা করতেছি। কারো কোনো মাথায় কোশ্চেন আছে? এনিওয়ান? আমার আসছে যে ওই যে ম্যান ইজ মর্টালের ম্যান হচ্ছে যে মেন, সেরকম হয়েছে কেন এটা? ওকে, আর কারো? আমারও ওই সেম কোশ্চেন করা হচ্ছে। ম্যান তো এম ডবল এন যেটা থাকে ওইটা, ওখান থেকে তো ম্যান। যেটা থাকে সেটা তো হচ্ছে পুরুষ মানুষ বোঝায়। নাইস নাইস অবজারভেশন। আর কিছু? নাইস অবজারভেশন সৈকতনাথ। আচ্ছা, ইভেন কারো মাথায় কি এই জিনিসটা আসছে? আমি ভাবছিলাম যে এটা মনে হয় অদিতির মাথায় আসতে পারে। অদিতির আর্টিকেল নিয়ে অনেক জিজ্ঞাসা যে এখানে কেন ডিয়ার মেন্স বসলো। ম্যানের আগে তো ইংলিশে যেটা আছে এখানে কোনো দা ম্যান নাই, তাহলে এখানে কেন ডিয়ার মেন্স বসলো? এখানে একটা ম্যানকে বলতে এখানে একটা পুরো জাতিকে বোঝানো হইতেছে এই কারণে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। সো এখানে ম্যান বলতে একটা মানব জাতি বা ম্যান কাইন্ড কে বোঝাচ্ছে। সো যখন আমরা যার মানে কোনো ম্যান কাইন্ড বা মানব জাতি বা একটা পুরো পূর্ণাঙ্গ আকারে কোনো কিছুকে প্রকাশ করব, সিম্পলি বলতে পারি কমন নাউন টাইপের, তখন আমরা তার আগে একটা আর্টিকেল ইউজ করি। এখানে যে ম্যান সেটা হচ্ছে ওয়ান ম্যান বা একটা ছেলে মানুষ বা বোঝাচ্ছে না, বা কোনো ফিমেল তো প্রশ্নই আসে না। এটা পুরো মানব জাতিকে প্রতিনিধিত্ব করতেছে, ম্যান কাইন্ডকে। সো এই কারণে আমরা এটাকে দ্য কমন নাউনের মধ্যে ফালায়া দেয়ার বসাইছি। যেমন দা কাউ ইজ এ ডোমেস্টিক এনিম্যাল, যেমন আমরা বলে থাকি, অনেকটা এরকম। আচ্ছা, এমন কোন আর কেউ উদাহরণ দিতে পারবা? যেমন তোমরা জার্মানিতে আসো, এই জিনিসটা অনেক জায়গায় দেখবা যে কোনো কথা নেই, বার্তা নেই, ডাস লেবেন, এই ওয়ার্ডটা কেউ শুনছি? না শুনলেও সামনে কোথাও না কোথাও শুনতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, লাইফ ইজ শর্ট। শর্টের ডয়েজ কি রাব্বানি? কুরস। তো তখন আমরা বলি যে ইউজুয়ালি এটা হওয়ার কথা হচ্ছে লাইফ ইজ শর্ট মানে লেবেন ইস্ট কুরস। কিন্তু যেহেতু লাইফ এটা একটা কমন নাউন, একটা সামগ্রিক ভাবে বোঝাচ্ছে, এবং একই সাথে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, লাইফ কমন এবং অ্যাবস্ট্রাক্ট দুইটার মিশ্রণ, এবং এটা পাওয়ারফুল নাউন একটা জার্মান। সো এই কারণে এটার আগে আমরা ডাস লেবেন ইস্ট কোর্স বলি। আচ্ছা, সেম ভাবে আমি যদি বলি টাইম ইজ মানি, এটা কি হতে পারে? কে বলতে পারবা? টাইমের ডয়েচ ই কি, আর্টিকেল কি? বি। টি, থ্যাংক ইউ। বি দিস রাইট। রাইট ইস্ট গেল্ট। ইস্ট গেল্ট। এখান দিয়ে আমি দুইটা কথা বলবো, একটু শুনো। এই উদাহরণটা মাথায় আসার একটা কারণ আছে। দেখো, জার্মানরা অনেক চিন্তা ভাবনা করে, একটু পেঁচায় ভাবে চিন্তা করে। এখানে কারো এই যে এই লাইনটা থেকে কারো কোনো কোশ্চেন আছে নাকি মাথায়? আগে ফার্স্ট এটা বলো তো, একটু দেখি। তোমার কাছে তথ্য আছে কি? আমি বলছি যে যদি কমন নাউন হয় তাহলে ইউজুয়ালি আর্টিকেল বসে দা দিয়ে, এককভাবে যদি সামগ্রিকভাবে প্রকাশ করি, এই একটা তথ্য আছে। তাহলে তো টাকার সামনে বসা উচিত। কিসের সামনে বসা উচিত? গেল্ড। এক্স্যাক্টলি, বাহ রে ভাই, রাব্বানি সেরা তুমি। তো এখানে হিসাব মতে যে মানিও আসলে একটা কমন নাউন, কারণ 1 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট ইত্যাদি ইত্যাদি সব কয়েন ময়েন সবগুলো সামগ্রিকভাবে একত্রে প্রকাশ করে হচ্ছে মানি। তো হিসাব মতে হওয়ার কথা জাইট ইস্ট ডাস গেল্ড। আচ্ছা রাব্বানি, তাহলে আমি তোমার যদি বলতাম তুমি এইটা জার্মান করো, তাহলে তুমি কি বলতা? যে দেখো তো এটা একটু বুঝো কিনা। দা টাইম আমি যদি বলি একটা নির্দিষ্ট টাইমে বুঝতেছে, ওই টাইমটা
ওই নির্দিষ্ট একটা মানি, তাহলেও কিন্তু তোমার এটাই বলা লাগতো দা টাইম, এটার পরিবর্তে তুমি বলতে দি জাইট, তারপরে ইস্ট হুম, দা মানি মানে পার্টিকুলার মানি, তখন বলতে দাস গেল্ট, রাইট? হুম। কিন্তু আমার মিনিং কি দুটার সেম বুঝাইতেছি? আমি আমি সামগ্রিকভাবে একটা টাইম রে প্রকাশ করতেছি মানির সাথে তুলনা করে। ইম্পর্টেন্স কার বেশি বলো তো এখানে? টাইম ইজ মানি এইটা সেন্টেন্সটাতে মানি নাকি টাইমের? টাইমের। সো যখন দুইটা এরকম কমন নাউন থাকবে এবং একটাকে আরেকটা সাপেক্ষে তুলনা দেওয়া হবে ওই রূপক অর্থে বা সামথিং যেটা বাংলায় বলি, তখন আমরা যেটা মেইন ইম্পর্টেন্ট বা যাকে আমরা ফোকাস করি কেবলমাত্র ওই ওই নাউনটার আগে আর্টিকেল বসে, অন্যটার আগে আর্টিকেল বসে না। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? সৈকতনাথ? ভাই, আরেকবার একটু বলবেন, আমি ধরতে পারি না জিনিসটা। ওকে, শিওর। আমাদের শুনো, আমি বলছিলাম যে নর্মালি কমন নাউন যখন থাকে, হ্যাঁ, তখন তার আগে আমরা একটা দি আর্টিকেল জোর করে বসাই। যেমন ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান একটা কমন নাউন, এই কারণে জোর করে আমরা ডিয়ার মেন্স লিখছি, যাতে করে বুঝে পুরো একটা মানব জাতি। সেম ভাবে লাইফটাকে একটা কমন নাউন, তাই লিখছি দাস লিভেন। টাইম একটা কমন নাউন, তাই আমরা লিখছি যে ডি জাইট। হিসাব মতে মানিও একটা কমন নাউন, তাহলে মানির আগে গেল্ট, গেল্টের আগে আসার কথা ছিল দাস গেল্ট, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এখন দাস গেল্ট আমি লিখতে পারতেছি না, কারণ সঙ্গত একটা কারণে। দেখো টাইম ইজ মানি, তুমি এটা লিখতেছো ডি জাইট ইজ দাস গেল্ট। কারণ আমি তোমার যদি বলি একটা পার্টিকুলার টাইম ইজ একটা পার্টিকুলার টাইমের, সরি পার্টিকুলার মানি, তখন জোর করে যদি আমার আর্টিকেল বসাতে হয় দা টাইম, তখন আমি লিখতাম দি জাইট ইস্ট দা মানি, তার মানে লিখা দাস গেল্ট। কিন্তু এই দুইটা লাইনের মিনিং কি সেম বোঝায়? টাইম ইজ মানি আর দা পার্টিকুলার টাইম ইজ পার্টিকুলার মানি, দুইটা কি সেম বোঝায়? না, সেম বুঝে না, কারণ হচ্ছে একটা তো নির্দিষ্ট করে দিচ্ছে না, এটা অনির্দিষ্ট মানে। এক্স্যাক্টলি। এবং একটা অনির্দিষ্ট যেটা সেটা হচ্ছে তোমার একটা ইউনিভার্সাল ট্রুথ, রাইট? হ্যাঁ, হ্যাঁ। এবং যখন একটা ইউনিভার্সাল ট্রুথ জাতীয় সেন্টেন্স বা প্রভার্বের মধ্যে দুইটা কমন নাউন থাকে, তখন আমরা দেখি যে কার সাথে তুলনা করা হচ্ছে বা কোনটা আমার মোর ইম্পর্টেন্ট, সেইটার সাথে আমরা আর্টিকেল ইউজ করি। ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া। ওকে, সেই জন্য আমরা ডিজাইট ইজ গেল্ট। আবার আমি নর্মালি এটাও লিখতে পারতাম জাইট ইজ গেল্ট, তখন আমার কি হইতো এটার মিনিং বলতে পারবা? তখন সিম্পলি এটা বুঝতো একটা ইকুয়েশন, ভাইয়া, টাইম ইজ ইকুয়াল টু মানি। বুঝতে পারছি। বুঝা গেছে তিনটা কনসেপ্ট? তিনটা কি হলো? টাইম ইজ ইকুয়াল টু মানি, এটা তুমি যদি একটা ইকুয়েশন আকারে বুঝাইতে চাও, তাহলে জাইট ইজ গেল। যখন আমি বলি যে ডি জাইট ইজ গেল, তখন হচ্ছে বোঝায় যে লোকের সমান বা বেশি, এরকম একটা ফিলিংস, যে ইকুইভ্যালেন্ট, এবং যেটা বেশি ইম্পর্টেন্ট, যার সাথে তুলনীয়, সেটার আগে আমি আর্টিকেল ডি বসাই দিচ্ছি। ওকে, মানে এটা কাইন্ড অফ কি এরকম যে ফর্মাল ফর্মাল বা ইনফর্মাল? ইনফর্মাল কোন সেন্স একটু বলো তো? হ্যাঁ, ফর্মাল ইনফর্মাল, এটা একদম সহজ হবে, একদম পুরো মানে- একেবারে মনে করো বাচ্চাদের লেভেলের চিন্তা ভাবনা থেকে এটা বোঝা যায়, হ্যাঁ, যে এটা ফর্মাল ইনফর্মাল, যে টাইম ইজ ইকুয়াল টু মানি, একদম কাটায় কাটায় সত্য, এটা এটা কোনো একটা ই না। ওকে, তারপরে 3+4 ইজ ইকুয়াল টু 7, ড্রাইভ টু স্ফিয়ার ইজ 7, এটা আমরা এটা নতুন করে বলার কিছু নাই। আচ্ছা, আমরা যেটা বুঝলাম যে ইউনিভার্সাল যে ট্রুথ গুলা থাকে সেগুলো আমাদের প্রেজেন্সে আসে, যেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, আমরা ইংলিশে যেটা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাক্টিভিটি দ্যাট স্টার্টেড ইন দা পাস্ট, না সরি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে অ্যাক্টিভিটি যেটা অলরেডি শুরু হয়েছে কিন্তু এখনো চলতেছে। যেমন হি হ্যাজ বিন ওয়ার্কড হিয়ার ফর লাস্ট 2 ইয়ার্স, মানে সে 2 বছর ধরে, অতীতের 2 বছর থেকে শুরু হয়েছে এবং তো এখন পর্যন্ত কাজ করতেছে। খেয়াল করে দেখো জার্মানদের চিন্তা ভাবনাটা কি জানো? সে তো এখনো কাজ করতেছে, তার মানে স্টিল গোয়িং অন। তার মানে দেয়ার ইজ নো ওয়ে যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাইতে হবে। আমরা সিম্পলি এটারে প্রেজেন্ট টেন্সের মধ্যে ফালাবো এবং নাম দিব প্রেজেন্স। বুঝা গেছে? ফাইন। জি ভাইয়া। ওকে, যেহেতু সে বর্তমান স্টিল তার ওয়ার্কটা চলতেছে, তাই সিম্পলি এটাকে আমরা প্রেজেন্সে নিয়ে আসি। এখন আমরা আসলে একটু সেন্টেন্স মেকিং দেখি, কোনো কিছু শিখার আছে? আচ্ছা, ওকে। হি মানে এয়ার, এটা এয়ারের সাথে আমরা জানি কি ভার্বের শেষে ইনফিনিটিভ ফর্মের পরে ইটি যুক্ত হয়, তাহলে এর আরবাইটেড। হেয়ার মানে হিয়ার, জাইট মানে হচ্ছে সিন্স, আর জয় ইয়ারেন, ইয়ারের প্লুরাল হচ্ছে ইয়ারেন। এটাতে আমার নতুন করে বলার কিছু নেই। এই সেন্টেন্সে কারো কোনো সমস্যা আছে বা কোনো কিছু জানার আছে? নাই। ওকে, আগাইলাম। অ্যাক্টিভিটি দ্যাট ইজ হ্যাপেনিং নাও, সিম্পলি যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকেও আমরা প্রেজেন্স দিয়া প্রকাশ করি, যেমন হি ইজ প্লেইং,
এয়ার স্পিল্ড, খেয়াল করে দেখো এয়ার স্পিল্ড এটার আসলে দুইটা ফর্ম বোঝায়, মানে আম, আম, উম, 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 মনে করো তুমি ফাইম, মনে করো তুমি প্রান্তর বাসায় গিয়ে দেখলে প্রান্ত কার্ড খেলতেছে, ঠিক আছে? তাহলে ওই সিনারিওটা হচ্ছিল গিয়া প্রান্ত ইজ প্লেইং, তার মানে হি ইজ প্লেইং, তখন ওটা ডয়েজ বলবা এয়ার স্পিল্ড। আবার যদি কোনো ক্ষেত্রে তোমার বলতে হয় যে সে খেলে, ইউজুয়ালি খেলে, মানে একটা অনির্দিষ্ট সময়, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে, তখনও তুমি বলবা এয়ার স্পিল্ড। জার্মানের সুবিধাটা হচ্ছে এইটাই যে দুইটার মিনিংই সেম, কিন্তু তোমার কনটেক্সট ভিন্ন। এয়ার স্পিল্ড এটা বুঝাইতে পারে যে বর্তমান কালে সে খেলতেছে, এয়ার স্পিল্ড দিয়ে বুঝাইতে পারে যে ইউজুয়ালি খেলে। ক্লিয়ার? জি ভাইয়া। অ্যাক্টিভিটি দ্যাট অকার্স রেগুলারলি, যেমন এটা আগে বলছে সে ইউজুয়ালি খেলে, বা সামথিং আই ওয়ার্ক এভরিডে ইস আরবাইটে jeden Tag। ওকে, এখানে jeden Tag কেন হইছে কেউ বলতে পারবা? এনিওয়ান? কোনো প্রতিদিন, jeden Tag, এভরিডে। হ্যাঁ, তো ওকে, এভরি EVERY, এভরি এটার ইকুইভ্যালেন্ট অ্যাকচুয়ালি তোমার গেট, গেট ডে, ঠিক আছে? এই ডে বেটা কখনো কখনো হইতে পারে গেট ডের, গেট ডেম, গেট ডেন, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তো খুবই স্বাভাবিক, তুমি বুঝতেই পারতেছো যে ডেম ডেন কখন হয়। তো আমরা অলরেডি অনেক মনে হয় গেজাইছি অ্যাকুজেটিভ নিয়ে, যে যখন অ্যাকুজেটিভ এন্ডিং থাকে তখন হচ্ছে ইএন চলে আসে, রাইট? তো নরমালি হওয়ার কথা ছিল ডে টাগ, এখন টাগ মানে হচ্ছে ডে। টাগের আর্টিকেল কি কেউ জানি আমরা? দেয়ার ট্যাগ হবে না? দেয়ার ট্যাগ। ডে, থ্যাংক ইউ সো মাচ। আমরা জানি যে সকল ডের গুলা হচ্ছিল গিয়া দেয়ার টাগ, বুঝতে? তাইলে ডে প্লাস দেয়ার টাগ। এখন দেখো তো, আমি একটু আগে তোমার বলছিলাম না যে একটা সেন্টেন্সে যদি প্রিপোজিশন বস না থাকে, একটা ভার্ব যদি খালি অনলি থাকে, তাহলে আমরা ভার্বের উপর বেস করে বলতে পারি যে ইউজুয়ালি আমাদের দৈনন্দিন জীবনে যত ম্যাক্সিমাম ভার্ব ইউজ করি 80% ভার্বই তার সাথে অ্যাকুজেটিভ অবজেক্ট নেয়। তার মানে আই ওয়ার্ক এভরিডে, এই যে এভরিডে এটা একটা সময় নির্ধারক অ্যাকুজেটিভ অবজেক্ট। যেহেতু এটা ডেয়ার টাগ, তাহলে অ্যাকুজেটিভ অবজেক্টে হয়ে যাওয়ার কথা ডেম টাগ, রাইট না? ডেম টাগ না? অবশ্যই। এই ডেম টাগ হয় কখনো অ্যাকুজেটিভে? ডেন ট্যাগ। ডেন বা ট্যাগ ডেম থাকতে হবে হচ্ছে ডাটিভ হইলে। ইয়েস, যদি ডাটিভ হইতো তাহলে হয়তো ডেম টাগ, কিন্তু আমি যে বললাম যে যেখানে এখানে প্রিপোজিশন বস নাই, কেবলমাত্র আছে আমার ভার্ব, এবং এই ভার্বটা নিবে অ্যাকুজেটিভ অবজেক্ট। সো এই কারণে ডে ডেয়ার টাগটা হয়ে যাবে ডেন টাগ, তাহলে ডেন টাগ একত্রে, বুঝা গেছে? আচ্ছা, যেমন ডেন একসাথে ভাই, আগে যে একটা ইয়া ছিল না, এক্সাম্পল ছিল, দি বলেন তো দি কোনটা? রাইট ইজ দাস গিল্ট, যখন ওই যে পার্টিকুলারলি যখন টাইম নির্ধারণ করা হয়েছিল, হ হ, হুম হুম। তখন কি ওই দাস গিল্ট ওইটাও তো অ্যাকুজেটিভ ছিল, তাই না? না ভাই, এখানে হচ্ছিল গিয়া আপনার নিচেরটা যদি যান, কোনটা? ওই যে নিচেরটা যেটা পার্টিকুলার টাইম মিনিং করা হয়েছে, একটু দাঁড়ান তো দেখি। এই যে টাইম ইজ মানে দেয়ার রাইট ইজ, এটার পরেরটা, এটা এটা যেটা হইব ওইটা তো হইব যে দেয়ার রাইট ইজ, আচ্ছা হ্যাঁ, দেয়ার রাইট ইজ দাস গিল্ট। দাস গেল্ট, ওইখানে অ্যাকুজেটিভ হইলেও ওইটা দাসই থাকে ভাই। সেটাই বলতেছিলাম, মানে দাস তো দাস, শুধু তো ডেয়ারটাই ডেন হয়ে যায়, আর বাকি সব এক্স্যাক্টলি, ডেয়ারটা ডেন ওইটা হয়, accusative, এক্স্যাক্টলি, হ্যাঁ। দাস দাসই থাকে, আর ডি ডি। হ্যাঁ, হুম হুম। আচ্ছা, যেমন আপনি একটা ভালো কথা যেহেতু বললেন, তাহলে আর একটু দেখে আসি। এই যে শিখার শেষ নাই, মনে করেন ওই যে আই এম এ ম্যান যখন বলি, ঠিক আছে? হুম এই এমটা তো ওই ইজ এর ইকুইভ্যালেন্ট, তাই না? এম ইজ আর ওয়াজ ওয়ার, রাইট? যেমন আপনার দা টাইম ইজ দা গেল্ট যেখানে বললেন, ঠিক আছে, হুম। ওখানে ইজ ইউজ করছি, হুম। আর এখানে আমি আই এম ইউজ করছি, রাইট? কাহিনী তো হুম। সেম। তাহলে তখন আমি বলতাম কি, ইস ইস বিন ইন, আইনেন। এক্স্যাক্টলি ভাই, থ্যাংক ইউ। তখন আমরা বলতাম আইনেন মান, হুম। কিন্তু না, কেন? কারণ এইখানে হচ্ছে হলো গিয়ে এই ইস এবং ম্যান দুইটাই হচ্ছে হলো গিয়ে আমাকে নির্দেশন করতেছে, কারণ এখানে এটা আইন মান হবে।
কিন্তু আমি যদি বলতাম ইস হাবে, মনে করেন ইস হাবে, আই হ্যাভ হোয়াট, ঠিক আছে, আই হ্যাভ সামথিং, তখন আমি ওটাকে বলতাম ইস হাবে আইনেন মান। বুঝা গেছে? ওকে। তো থিংস আর লিটল বিট ইন্টারেস্টিং, মানে যখন আমার দুইটা একই জিনিস বুঝাইতেছে তখন একরকম হবে, কিন্তু যখন আমার পজিশন বোঝাচ্ছে তখন এটা একটা অবজেক্ট হিসেবে নিবে, আই হ্যাভ সামথিং। সো তখন হ্যাভেন প্লাস অ্যাকুজেটিভ, হ্যাভেন জিনিসটা নেয় সবসময় অ্যাকুজেটিভ অবজেক্ট। ওকে, হুম। আচ্ছা, ভাই আমি একটা কোশ্চেন করি। শিওর। ভাই এই জার্মান ল্যাঙ্গুয়েজটা আবিষ্কারক কে ভাই? এটা একটা অনেক জটিল কোয়েশ্চেন করছো। জার্মান ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি আবিষ্কারক এরকম না, কিন্তু এটা একটা কি জানি কি আমাকে যেমন ইন্দো ইউরোপীয় ভাষা আছে ওরকম জার্মান একটা ভাষা গোত্র আছে, তো ওইখান থেকে জার্মান আসছে আর কি। হ্যাঁ, আমার এখানে কিছু বলার আছে। বলো। উনি ভাবতেছে জার্মানটা, কিন্তু ওনা জার্মানদের যখন আমাদের দেশের নত্যবিধান সত্যবিধান পড়বে না, হ্যাঁ, তখন বুঝতেছে বাংলা ভাষাটা আরো কত কঠিন, দন্তন্য মধ্যন্যের কত পার্থক্য। তখন এইটাই তো। আমাদের ভাষাটা আরো কঠিন। এটা আসলে এটা ইনহেরিয়েন্ট জিনিস, এটা বুঝছেন, এটা থেকে থেকে অটোমেটিক এদের হয়েছে। আর আমাদের সত্যি একটা কথা কি আমি বলি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে কি, জার্মান শিখতে গেলে আগে ধরে নিতে হবে জার্মান আর ইংলিশ ভাই ভাই, এবং তোমার ইংলিশের সাথে মিলাই মিলাই জার্মান শিখতে হবে, তাহলে তোমার জন্য সবচেয়ে সহজ হবে। বুঝা গেছে? এবং যত জার্মান শিখতে গেলে তত বুঝবা যে আসলে বাংলার মতন কঠিন ভাষা হইতে পারে না, জার্মান এর থেকে অনেক সহজ। সত্যি কথা। কারণ এরা এক বানান নিয়ে, এই যে রাব্বানি যেটা বললো নক্ত বিধান সত্য বিধান, 2 দিন আগে শুনছি, মানে গত বছর না 2 বছর আগে, ঈদ বানান চেঞ্জ হয়ে গেছে। আরে সারা জীবন একরকম লিখলাম ঈদ, এখন বলে আবার অন্যরকম ঈদ বানান। আজকে একটা জিনিস চেঞ্জ হয়েছে তো ভাই, ওই যে পশুকে পশু বলা যাবে না, প্রাণী বলতে হবে। কি 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 হয়? পশু বলা যাবে না এখন, আর প্রাণী বলতে হবে। পশু, পশু যেটা গালি হচ্ছে নাকি? হুম। আরেকটা কোশ্চেন ভাই, এই যে আমরা যে মনে করেন এই ছোটবেলা থেকে তো ভাই এই যে হিন্দি সিরিয়াল দেখতে দেখতে হিন্দি শিখে ফেলছি, এই জার্মানটা কিভাবে শেখার কোনো অপশন আছে? 100% অপশন আছে। তুমি যদি চোখ বন্ধ করে মনে করো ধর আমি জামান ভাই ক্লাস কিচ্ছু করব না, আমি আগামী 2 মাস খালি নেটফ্লিক্সে বইসা আমি A1 থেকে বা নর্মালি আমি জার্মান ছেড়ে রাখবো সারাদিন বাসার মধ্যে, ওই কানের মধ্যে ঢুকতে ঢুকতে তুমি চলে গিয়ে বলে না মাসেল মেমোরি, ব্রেইন মেমোরি, ওটা তোমার তখন তুমি সব বুঝে যাবে। এটা সত্যি কথা, চিরন্তন সত্য কথা, বাট এটা অনেক কঠিন। কারণ যেহেতু তুমি ফার্স্টের দিকে কিছুই বুঝবা না ভোকাবুলারি ছাড়া, এবং কন্টিনিউয়াসলি তোমার মোটিভেশন ধরে রাখা, ইটস টেন্স টু ইম্পসিবল, বাট ইটস পসিবল। ওকে ভাই। আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন ছিল, আমরা এই ইয়েডেনটাকে ছিলাম, আমরা এই আই ওয়ার্ক এভরি ডে, এই ইয়েডেন এভরি ডে আমি যদি চেঞ্জ করে দেই, আমি ফার্স্টে বলবো এভরি উইক, তারপরে বলবো এভরি, আর কি আছে সময় নির্ধারক, বলুন তো একটু। এভরি মান্থ। এভরি মান্থ, ইয়ার, এভরি ইয়ার। ওকে, তাহলে কোনটার ক্ষেত্রে কি হবে একটা কেউ বলতে পারবা? রাব্বানি বলো তো এভরি উইক একটা কি হইতো? ইস আরবাইটে, ইস আর বাইটে, দেন আমি ধরে নিচ্ছি এটা এ ডে, উইকে রাখি। উইক মানে ভোকে, ওকে, তাহলে ভোকে এটা কোন আর্টিকেল হবে? আগে এটা চিন্তা করো, নমিনেটিভে কি হবে? দা উইক। তুমি খালি তোমার কাছে ইনফরমেশন আছে, তুমি মনে করো কিছু বুঝতেছো না, তুমি খালি বুঝছো ভোকের শেষে ই আছে। হুম, তো ই থাকলে আমরা 95% কেসে গেস করতে পারি যে সেটা একটা ফেমিনিন আর্টিকেল, রাইট? তাহলে তুমি জানো উইক মানে হচ্ছে ভোকে, তাহলে এভরি ভোকে হওয়ার কথা ইয়েডে, মনে মনে একটা ডি ভোকে, তাহলে তাহলে এন্ডিং হলো ইয়েডের সাথে একটা ই হবে, তো ই এর সাথে অলরেডি একটা এন্ডিং আছে, তুমি যদি আরেকটা ই দাও তাহলে দেখতে কি খারাপ দেখা যায় না? হ্যাঁ, তো অলরেডি তুমি আর কিছু নিবা না, তার মানে ইয়েডে ভোকে। ক্লিয়ার? ওকে, ফাইন, ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে ইয়েডে মোনাট কি হবে বলো তো? ইয়েডে মুনাট হবে হচ্ছে কি ভাইয়া, ইয়েডে মুনাটে। হ্যাঁ, তো এটা হবে ইয়েডে, তো প্লাস হচ্ছে ওই যে আমরা বললাম অ্যাকুজিটিভ, সেই কারণে আবার কি ইয়েডেন। ভাই বুঝা গেছে? জি ভাইয়া। তাইলে এবার ফাইন তুমি এটা বলো তো এভরি ইয়ার এটা কি হবে? তো বুঝি না, ইয়েডে লিখলাম আর ইয়ারে হবে ভাই, এটা ইয়ারে ই হবে, লাস্টে একটা যোগ হবে। আমি উপরেরটা আসলে ভুল লিখছি, উপরে আমি ইংলিশ ডয়েস মিলাই লিখছি। এভরি ইয়ার মানে হচ্ছে ইয়ার, তাহলে নর্মাল ইয়ার ভাই, ই হবে না একটা? না মনে হয় ইয়া,
ইয়াডেস যে ইয়াডেস আরে ওইটা পরে হিয়ারেস পরে ইয়ার বানান ইয়ারের ডয়েচ হচ্ছে জে এ এইচ আর ইয়ার ইয়ারে মনে হয় অনেকগুলা বছর হলে ইয়ারে হইব। অনেকগুলা বছর হলে ইয়ারে হবে, আমিও সেটাই জানি আসলে। টাইম বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমার কোশ্চেন যেটা না, কথা হচ্ছে এই ইয়ার এটার কি আর্টিকেল কি? ভাইয়া এটার আর্টিকেল হচ্ছে ডিআরএ। ও নো, হয়নি ফাহিম, দুঃখিত, কেয়া কসমেটিক্স এর উপহার দিতে পারলাম না। সো এটা হচ্ছিল গিয়া দাস ইয়ার, মনে রাখছিলাম আমরা বলছিলাম যে সময় নির্ধারক ম্যাক্সিমামই হচ্ছিল গিয়া তোমার থাকে গিয়া ইয়ে ডে গুলা সব হচ্ছে তোমার আর্টিকেল ডে গুলা ডেয়ার মনটাক ডেয়ার জামস্টাক ইটিসি ইটিসি, তারপরে মোনাট গুলাও তোমার ডেয়ার। কিন্তু অ্যাজ এ হোল যখন আমরা ইয়ার শব্দটাকে ইউজ করি বা বছর বছর, তখন সেটা হয়ে যায় দাস ইয়ার। বুঝা গেছে? তাহলে দাস ভাই এটা কি? জি বুঝতে পারছি। দাস ইয়ার হলে ইয়েডের এন্ডিং কি হবে? ইয়াডেস। ইয়েডেস। বুঝা গেছে? তাইলে আমরা শিখলাম যে আমাদের সময় নির্ধারক যেগুলো আছে সেইগুলা সময় নির্বাচক এই ওয়ার্ড গুলা যেমন এভরি ডে, এভরি মান্থ ইত্যাদি ইত্যাদি, এগুলা অ্যাকুজেটিভ অবজেক্ট গ্রহণ করে এবং এই কারণে সেইগুলা আমাদের যখন ইয়েডে থাকে তখন আমাদের বুঝতে হবে যে পরবর্তী অবজেক্টটাকে ম্যাসকুলিন নাকি ফেমিনিন, তার উপর বেস করে চেঞ্জ করতে হবে। ওকে ভাই এই ওকে যে ইউজ করছি উইক, এটা তো হচ্ছে ফেমিনিন আর্টিকেল। ফেমিনিন আর্টিকেল হচ্ছে আমার অ্যাকুজেটিভ আনচেঞ্জ থাকে, দ্যাটস ওয়াই দেয়া হইছে না? এক্স্যাক্টলি, ইয়েস, আনচেঞ্জ থাকে। আচ্ছা এরপরে হচ্ছে লাগে নিয়ার ফিউচার, কোনো কিছু একটা সামনে ঘটবে। নিয়ার ফিউচারের ডেফিনেশন অনেক দিন পরে এরকম বলা যাবে না যে 5-6 বছর পরে, এরকম না। নিয়ার ফিউচার মনে করো টুমোরো, 2 দিন 1 দিন এর মধ্যে, যেগুলোকে আমরা চাইলে জোর করে ফিউচারে নিতে পারি কিন্তু আমরা নর্মালি প্রেজেন্ট দিয়েই যার মানে প্রকাশ করে থাকি। যেমন আই উইল গো শপিং, তো শপিং এর ডয়েজ কি? আবার একটু নতুন জিনিস চলে আসলে একটু আলোচনা করি। শপিং মানে হচ্ছে কাউফেন, বা টু শপ মানে হচ্ছে কেনা, টু বাই, ঠিক আছে? কাউফেন, শপিং স্ল্যাশ টু বাই। আচ্ছা এটা হলো কাউফেন, কিন্তু যখন আমি এই কাউফেনের আগে একটা আইন কাউফেন দিব, ব্যাপারটা একটু অন্যরকম এবং পার্টিকুলার জিনিস বোঝায়। বলতে পারবা সেটা কি? যখন আমি লিডেল, আলদি, রিওয়ে এইসব জিনিস থেকে দৈনন্দিন ব্যবহার্য তৈজ জিনিসপাতি আর কি, লবণ, ডাল, চাল, নুন, এই টাইপের জিনিস যখন কিনি, সেটাকে পার্টিকুলার আমরা আইন কাউফেন বলে চিহ্নিত করি। যেমন মনে করো আমি ঘড়ি কিনতে যাব, আমি মনে করো ল্যাপটপ কিনতে যাব, তখন আমরা বলি না যে আমি যাইতেছি আইন কাউফেন করতে, সিম্পল কথা। তখন আমি বলি যে ইস গিয়ে আইন ল্যাপটপ জু কাউফেন, মানে আমি যাইতেছি একটা ল্যাপটপ কিনতে। কিন্তু যখন আমি বলবো যে ইস গিয়ে জুম আইন কাউফেন, তখন আমি পার্টিকুলারলি বুঝাবো আমি আসলে বাজার সদাই করতে যাইতেছি। বুঝা গেছে কাউফেন ভার্সেস আইন কাউফেনের পার্থক্য? ইন্দিরা ভাই বুঝা গেছে? বুঝছি। ওকে আসেন এবার আমরা একটা একটু হালকা পাতলা জার্মান শেখা শুরু করি, যে ট্রান্সলেশন। তার মানে কি ভাইয়া আইন কাউফেন বলতে সুপার শপ বোঝায়? এক্স্যাক্টলি, সুপার শপ, মুদির দোকানদারি বা তেজসপত্র। তৈজসপত্রই তো করেন, তৈজসপত্র বলে কি আমার বর্তমান মনে নেই, মানে ডাল, চাল, নুন এইসব। আচ্ছা সারা লিভস ইন জার্মানি, তো লিভ এটার জার্মান কি? জারা, যারা লিগে, ভনে, যারা ভনে, ভোহনে, ভো, রাব্বানি আমার সাথে বলো তো, ভো ভো ভো। ভনে, শুনো আমি আরেকবার বলতেছি, জারা ভোস্ট, নট ভো কোনোভাবেই না। ও এবং ভো দুইটারে মিলালে কি হবে? ভো, দুই দাঁতের ভো, মাঝখানে, আমাদের বড় যেটা ভো, দাঁত আছে, দুই দাঁতের মাঝখান দিয়ে তুমি বাতাস বাইর করো, ভো ভো, ভো ভো। ভো, ভো, ওকে তাহলে তুমি বলতে পারো সারা ফোন ভোনস্ট। ভোনস্ট কেন হবে? ভোনস্ট কে বলছে? আমি বলছিলাম। না ভাই, সারা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না?
হ্যাঁ দুর্বল আছে, তার মানে ছাড়াকে আপনি রিপ্লেস করতে পারবেন কি দিয়ে, এর অথবা জি দিয়ে, রাইট? সে যেহেতু হ্যাঁ, মেয়ে, জি। হ্যাঁ দুটো না, হ্যাঁ তাইলে ভোন্স কি হওয়ার কোনো চান্স আছে? কারণ ভোন্স তো না ডু না এর সাথে। এরা ভোন্স যারা ভোন্ট ডয়চল্যান্ড। ইন জার্মানি, ওই ডয়চল্যান্ড, VUTSCHLAND, ডয়চল্যান্ড। আচ্ছা, এটা আমরা ভোন্ট দিয়েও বলতে পারি, অথবা স্ল্যাশ দিয়ে বলতে পারি। LEBT, লেফট, মানে ওখানে কাছে বাস করে। ওকে, সিম্পলি লেবেন থেকে হুম লিভ এই সেন্সে। আচ্ছা, ডয়চল্যান্ড। সি লার্নস জার্মান এভরি ডে। এই সবাই একটু মনোযোগ দিয়ে দয়া করে এই সেন্টেন্সের দিকে তাকাই। সি লার্নস জার্মান এভরি ডে বিকজ শি ওয়ান্টস টু ওয়ার্ক। ভাইয়া এটা ওকে, কি ইনই থাকবে, এটা ইম হবে না? এটা তুমি যদি আর্টিকেল সব বসাতে চাও তাহলে ইন বসাতে পারো, যে ইন দাস ডয়চল্যান্ড, ইন। কিন্তু এটা ইগাল, এটা ইন দিয়েও করা যায়, কোনো সমস্যা নেই, দুইটাই ব্যবহার আমি দেখছি। কিন্তু ইন দাস ডয়চল্যান্ড হলে কি ইম হইতো? না সরি ভাই, আপনি ঠিক ধরছেন, ইন দাস ডয়চল্যান্ড হলো ইনস হইতো। ওটা তো এই যে ইন আর দাস এর সাথে মিলে ইনস। কিন্তু এখানে তুমি ইন দাস আমরা ইউজ করব না, কারণ হচ্ছে হলো গিয়া এটা নর্মালি জার্মান একটা ডয়চল্যান্ড, দাস ডয়চল্যান্ড বলে না। ডয়চল্যান্ডটাকে আসলে ইউজুয়ালি আর্টিকেল আমরা ইউজ করি না, আমরা ইনই বলি, ইস লেবে বা ওনে ইন ডয়চল্যান্ড। ঠিক আছে, জি। ওকে। আচ্ছা, উম, আচ্ছা, এই 2 নাম্বার সেন্টেন্সটা, শি লার্নস জার্মান এভরি ডে আচ্ছা বিকজ একটা প্রশ্ন আছে, ডয়চল্যান্ড কি দেয়ার ডয়চল্যান্ড না? মানে এটা পিতৃ, মানে দেয়ার এটা তো হচ্ছে ডয়চল্যান্ড, হ্যাঁ, দেয়ার ডয়চল্যান্ড, পিতৃতাত্ত্বিক। দেয়ার পিতৃতান্ত্রিক। ইউএসএ, ইউএসএ ও পিতৃতাত্ত্বিক, ইউএসএ। হুম, তাহলে এটা কি হইতো? এটা তো ডয়চল্যান্ড, এটা তো আকুজাতি হইতো না? হ্যাঁ, ইস বনে ইন ডয়চল্যান্ড আকুজেটিভ হইতো, ইন দাস তখন হচ্ছে লাগে আকুজেটিভের আপনি দেয়ার, তাহলে তো ইন ইন তো ইনই হইতো, ডেনটা ডেন হয়ে যায় না, দেয়ার তো দেন হয়ে যাবে। ইন লিখি আসেন, ইন প্লাস হয়ে গেল মার্কার, ইন প্লাস দেয়ার ডয়চল্যান্ড, মনে মনে এটা বলতে চাচ্ছেন? হুম 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 এটা আসলে তারপর দেয়ার সাউন্ড নাইস শোনায় না, তখন হচ্ছে দেয়ার হয়ে গেলে কথা হয়ে যেত এটা দেন দেন, ইস। তাহলে তো ওই ইনটা তো ইনই হইতো, আর দুইটা ইন তো হইতাছে না। এক্স্যাক্টলি, দুইটা ইন আর হইতো না, যে ইন হুম, আর দেন, ওইটা আসলে এই কারণে তো ইনই লাগে। এই কারণে মনে হয় ইনই হইছে, মানে ওই সূত্রময় নেই। হ ভাই, হইতে পারে, বাট এটা আমি এত জটিল ভাবে চিন্তা করি নাই, কিন্তু আমি কখন আসলে দেখি নাই যে জার্মানের আগে আসলে আর্টিকেল পার্টিকুলারলি বুঝতে, যদি না সে ফার্স্টে বসে, যেমন দাস ফাতারল্যান্ড, উনজের হুম, ফাতারল্যান্ড, দাস ডয়চল্যান্ড, ইস্ট গ্রোস, তখন হচ্ছে জার্মানি বা জার্মানি কান্ট্রিটা। দাস দাস ফাটারল্যান্ড তো হোক না, ডেয়ার ফাটারল্যান্ড, ডেয়ার ফাতারল্যান্ড, ডেয়ার ডেয়ার ফাতারল্যান্ড, ফাটারল্যান্ড। হ্যাঁ, ডেয়ার ডয়চল্যান্ড ইস্ট গ্রোস, তখন ফার্স্টে বসলে, লাস্টে বসলে আমি ইউজুয়ালি দেখি নাই। আচ্ছা, এই 2 নাম্বার সেন্টেন্সটা আসলে কোন ধরনের সেন্টেন্স কেউ বলতে পারবেন? ওই একটা মেইন সেন্টেন্স আর একটা সহকারী সেন্টেন্স। ওকে, এখানে আসলে দুইটা সেন্টেন্স আছে, একটা হচ্ছে কি আমরা বলতে পারি যে দুইটা ক্লজ আছে, একটা হচ্ছে মেইন ক্লজ, একটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তো মেইন মেইন জিনিসটাকে, মেইন ক্লজ যেটা, সেটাকে আমরা বলতেছি হব জাটস। তো হবড মানে হচ্ছে মেইন, যেমন হট বা নব বলি না, তো ওরকম হুম হব জাটস মানে হচ্ছে মেইন সেন্টেন্স। তো হুম এটা হচ্ছে আমার HUPT হব, ZET। আর হচ্ছে লাগে বিকজ, বিকজ হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড, ঠিক আছে, বা কনজাংশন, এটার সাথে আমার বসতে চলে গিয়া শি ওয়ান্টস টু ওয়ার্ক। এই বিকজ শি ওয়ান্টস টু ওয়ার্ক, এই পুরোটা একত্র হচ্ছে লাগে আমার সাহায্যকারী সেন্টেন্স বা ডিপেন্ডেন্ট সেন্টেন্স, বা আরেকটা বলে এটার ডয়েস কে বলতে পারবা? হবটার এটা কি যেন বললেন? সাবঅর্ডিনেট মেইন নেই। ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ইংলিশে হেলফেজার্স। কি? হেলফেজার্স, ভেরি গুড, এটা হইতে পারে হেলফেজার্স। কিন্তু যখন আমরা অনেক সময় কাজ কাজ করার জন্য কোনো ফিরমাতে যাই বা কোনো কিছুতে যাই, তখন একটা ফর্ম দেয় অনেক সময় যে তুমি কি কাজ করো, বা অনেক সময় নেবেন নেবেন এক্স্যাক্টলি ভাই, থ্যাংক ইউ। একটা হচ্ছে লেখা হপ জার, সেটা হচ্ছে হপ আর বাইট, সেটা হচ্ছে লেখা মেইন ওয়ার্ক, আর একটা লেখা নেবেন, ঠিক আছে, নেবেন একটা ওয়ার্ড আছে, সেটা লেখা আমরা পাশাপাশি যেটা করি। তো সাবঅর্ডিনেট ক্লজকে বলা হয় নেবেন জার্স। অ্যাকচুয়ালি একটা A2 এর টপিক, তাও আমরা একটু দেখাই যে জিনিসগুলো এত আসলে কঠিন কিছু না, কিন্তু এটার গঠনটা আমরা একটু দেখবো। আচ্ছা, তো অলোক ভাই আমার একটু বলেন তো, শি লার্নস জার্মান এভরিডে, এটার ডয়েজ কি হবে?
সি, লার্নের কি হবে LERNT, রাইট? লার্ন ডয়েচ DUTS এ ডয়েটস আজকেই শিখছি এভরিডে। এডেন টাক টাক। ওকে, এখন আমরা সেন্টেন্স মেকিং দেখবো, হাউ টু মেক এ কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এতদিন পর্যন্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স বানানো শিখি নাই, আজকেই হচ্ছে ফার্স্ট আমরা দেখতেছি কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সের জন্য আমরা ফার্স্ট সেন্টেন্সটার আমরা ডয়েস ট্রান্সফার করলাম। এইবার ফাইম আসো আমাদের সাথে। জি ভাইয়া। আচ্ছা, এই যে বিকজ শি ওয়ান্টস টু ওয়ার্ক, তুমি যেটা মানছো তাই না, যে এটা হচ্ছে তোমার একটা নেবেনজার্স বা সাহায্যকারী সেন্টেন্স জি বা ভাইয়া। সাবঅর্ডিনেট ক্লজ, রাইট? জি ভাইয়া। কি চলে আসলো এটা? আচ্ছা, তাহলে তুমি এটার বিকজ এর ডয়েস কি বলতে পারবা? ভাইল। ভাইল, ভাইল, ভাইল। ওকে, তো ফাইম একটু বলো তো এখানে এটা কি হবে? ভাইল ভাইল জি ভাইয়া ওয়ান্স এর ডয়েজ তো পারি না। মোস্টেন, মোস্টেন, তাহলে আমি বলতে পারি ভাইল ভাইল জি মোস্টেন। মোস্টেন, এই ও এর উপরে একটা ওই যে উমলাউট আছে, এটা আমার এখন Umlaut। দিতে ভেজাল, ঠিক আছে? তাই সবাই মনে রাখেন একটা উমলাউট আছে। ওয়াইল জি মোস্টে আরবাইট। সুরার বয়েজ। নরমালি ভাই চিন্তা করেন যে শি ওয়ান্টস টু ওয়ার্ক, এটার আপনি কি লিখতেন? বা শি ওয়ার্ক, জি আরবাইট মোস্ট এরকম হবে নাকি? সো ডিয়ার আরবাইট। আমরা একটু ধাপে ধাপে আরেকটু সোজা করি, এটা কি হবে? শি ওয়ার্কস, জি আরবাইট, আরবাইট আরবাইটেট, হেট। ঠিক আছে? আচ্ছা, যেমন তাহলে এখানে আসলো আমরা ওয়াইল জি। আচ্ছা, এই মোস্টেও কিন্তু এই যে আমরা আরবাইটেট বললাম, এই জিনিসটাকে যে ভার্ব কনজুগেশন বলে এটা তো আমরা সবাই জানি, রাইট? মোস্টেড। কোনটা? কিন্তু মোস্টেই থাকে, ইস মোস্টে, ডু মোস্টেস্ট, এর জি এস মোস্টে, ঠিক আছে? ওকে, তাইলে হচ্ছিল এইখানে দেখো আমার এই মোস্টেটা কি আমি আসলে কনজুগেট করছি। ফাইম, এটা বুঝা গেছে? কনজুগেট করছি যে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমার কি, আমি আর বাইটে কি কনজুগেট করে আমার এটা আর বাইটেড হওয়ার কথা না? আরবাইটেড হয়ে যাবে। জি ভাইয়া। এখন ফার্স্ট কথা হচ্ছে দেখো, উড লাইক টু মানে ওয়ান্টস টু বা মোস্টে বলতে বোঝায় আই ওয়ান্ট টু বা আই উড লাইক টু, একটা উইশ। ওয়ান্টের আরো সিনোনিম আছে, ভোলেন, এটা হচ্ছে ওয়ান্ট, বা উইল, এটা হচ্ছে ওয়ান্ট। কিন্তু যখন তুমি মোস্টে বলবা সেটা আসলে বোঝায় একটা পোলাইটলি বা তোমার একটা উইশ, যে ich möchte einen Kaffee trinken, I would like to drink a coffee, সিম্পল, যে I would মানে like to, ফর্মাল বুঝায়, রাইট ভাইয়া? ফর্মাল বোঝায়, রাইট? সমস্যা হচ্ছে যখন এই মোস্টে বা এরকম তোমার মডেল ভার্ব বা তোমার অ্যামিজার ওয়াজার এগুলো থাকবে, দুইটা ভার্ব একত্রে আমরা একই সাথে এক সেন্টেন্সে কনজুগেট করি না। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে ভার্ব পজিশন বলে একটা কথা বলছিলাম, খেয়াল করে মনে আছে যে আমরা বলছিলাম যে মেইন ক্লজ যেটা, সেই মেইন ক্লজে ভার্ব কয় নাম্বার পজিশনে আছে? 2 নাম্বার পজিশনে আছে, রাইট? আচ্ছা, এটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্সের জন্য, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সের সাথে আরো একটা অক্সিলারি ক্লজ থাকে বা নেবেনজার্স থাকে। নেবেনজার্সের ক্ষেত্রে ব্যাপারটা হয়ে যাবে উল্টা। নেবেনজার্সে এই ভার্বটা চলে যাবে, কোন ভার্বটা? যেই ভার্বটাকে আমরা কনজুগেট করব, ওই ভার্বটা চলে যাবে সেন্টেন্সের লাস্টে। আমি আবার ক্লিয়ার করতেছি, একটা জটিল সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হবস্টার্স বা মেইন সেন্টেন্স। ইট ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য আদার সেন্টেন্স। ওয়েন ইউ সে সারা লিভস ইন জার্মানি, ইট ইজ ইনাফ টু এক্সপ্রেস ইটস ওন মিনিং। ইট ইজ নট ডিপেন্ডেন্ট অন বিকজ অ্যান্ড সো অন। বাট ইউ ওয়েন সে অ্যালোন because she wants to work, it doesn't mean anything which is complete. This part is totally dependent on the previous part. So এই যে because he wants to work, এই নেবেন জার্সের ক্ষেত্রে যখন আমরা কনজুগেট করব ভার্ব, সেই কনজুগেটেড ভার্বটা আমার যাবে লাস্টে। তাইলে আমি এই জিনিসটাকে একবারে কপি করে তুলে এখানে আনি। ওকে, আমি while দিলাম, ঠিক আছে?
while জি, এখন তুমি এখানে কনজুগেট করছিলাম কি, দুইটা কিন্তু কনজুগেট করতে পারবে না বলছিলাম না, যখন হচ্ছে জি একটা ভাইয়া। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব থাকবে তখন অক্সিলারি ভার্বটা অলওয়েজ কনজুগেট হবে এবং মেইন ভার্বটা হয়ে যাবে তোমার ওটারে কি বলে ইনফিনিট। সো এই আর বাইট হয়ে যাবে আর বাই 10। তাইলে আমি বলতে পারি কনজুগেট হইছে এই মোস্টে, তাই এই মোস্টে যাবে আমার লাস্টে এবং আর বাই 10 তার আগে, ওয়াইল জি আর বাই 10 মোস্টে। আমি আরো সহজ একটা উদাহরণ দিব, যেমন এটা একটু জটিল হয়েছে কারণ এটার মধ্যে একই সাথে মোস্টেও আছে, মোস্টেনও আছে এবং আর বাই 10 দুইটা ভার্ব আছে। আমি খালি যদি বলতাম সারা লিভস ইন জার্মানি, ওই আচ্ছা, she learns German every day because she works in because she works in Germany, তাইলে কি হইতো বলো তো কেউ একটু? কি she works in Germany? আমি একটু ঠিক করে দিচ্ছি, এটা একটু সবাই সবার মতন করে একটু চেষ্টা করি, সবাই সবার মতন চেষ্টা করি যে দাঁড়ান আমি একটু চেঞ্জ করে দিব। she learns German every day because she works in Germany সেটা নাই, সেটা দেন। every day because, thank you, because she। খেয়াল করে দেখো একটু সবাই যে আগের সেন্টেন্সের সাথে এটার পার্থক্য কি। আগের সেন্টেন্সের সাথে এই যে মোস্ট টেন জিনিসটা ছিল উড লাইক টু, একটা মডেল জিনিস, ঠিক আছে, আই এম ইজ আর জাতীয় এক্সট্রা জিনিসপাতি, দুইটা ভার্বের একটা এক্সট্রা জিনিস। কিন্তু এইখানে এই জিনিসটা নেই, সেখানে দুই সেন্টেন্সের মধ্যে একটা একটা ভার্ব আছে, তো আমার কনজুগেশন নিয়ে কোনো টেনশন নেই। সো এটার একটু আমি একটু দেখে তো চিন্তা করে কি হইতে পারে, সবাই একটু নিজের মতো করে ট্রাই করি। Sie lernt Deutsch jeden Tag, আমরা সবাই weil লিখি, আমি জিজ্ঞেস করবো, আমরা সবাই লিখি, আমি জিজ্ঞেস করবো। সামিন করিম আমাদের সাথে আসো? আসি ভাই আসি, লিখছো? লিখতেছি। ওকে, লিখছি ভাই। ওকে, তাহলে আমার প্রথম পার্টটা নিয়ে তোমার কোনো আপত্তি থাকার কথা না, যে জি না প্রথম part নিয়ে তো কোনো ডয়েচ কথা নেই। ওয়াই, General এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, এটা আমি এই পর্যন্ত লেখা ফেলাই। জি ওয়াইল, তারপরে তুমি কি লিখছো? আমি লিখছি sie arbeitet in Deutschland, ওয়াইল জি arbeitet arbeitet in Deutsch। Deutschland। আমি একটা জিনিস বলছিলাম, ভার্ব যায় পজিশন কোন জায়গায়? নেবেন যাচ্ছে Last ভার্ব যায় লাস্টে, তাহলে তোমার সবকিছুই ঠিক আছে। ওয়াইল জি ইন আচ্ছা, in ডয়েচল্যান্ড Deutschland arbeitet। আরবাইটেট, কথা বোঝা গেছে? জি ভাই। এখন তুমি আরবাইট আর সে এটার সাথে মিলে আরবাইটেড কে কনজুগেট করছো, তাই কনজুগেটেড ভার্ব তোমার এই নেবেন যাচ্ছে লাস্টে চলে গেছে। এটা গেল তোমার যখন কেবলমাত্র একটা ছিল। আর যখন এটার সাথে আমি জোর করে একটা মোস্টেন ভোলেন ইত্যাদি ইত্যাদি জিনিসপাতি নিয়ে আসবো, তখন আমার কনজুগেট কোনটা হবে? Most most যেটা চায় মানে সে চায়। যোগের verb। তখন হচ্ছে তার চাওয়া পাওয়া ইত্যাদি এগুলা সে কনজুগেট করবে। হুম। এবং অন্য যে ভার্বটা ছিল আর বাই 10, সেটা তখন আর বাই 10 কনজুগেশন হয় না, সেটা হয়ে গেছে কি ভার্বের ইনফিনিটিভ ফর্ম আর বাই 10, মানে হচ্ছে টু ওয়ার্ক। বুঝা গেছে? জি। কারো কোনো আপত্তি? আচ্ছা ওই যদি আমাকে এটা দেয়া হয় she wants to work only, এইটাই আছে, এইটা কি হইব? তার মানে হচ্ছে ফার্স্টের পার্ট নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, যে জি না, না, আমার জাস্ট একটা পার্টি আছে, she wants to work, এটাই ডয়েচ করব। মানে ওই ওয়ার্ক তো হ্যাঁ, রাব্বানি কি বলতে চাইতে হলো বলো তো? শি ওয়ান্টস টু ওয়ার্ক, এটা সি ময়েস্ট আরবাইটেন, জি শি কোকে, জি হ্যাঁ জি মোস্টে ওই যে উমলাউট আছে, জি মোস্টে আরবাইটেন। আরবাইটেন, এটাই কি হইতো? এটাই তো হওয়ার কথা ভাই। অথবা জি ভোল্টে বা জি উইলস্ট, মানে ইচ্ছা এরকম।
মডাল তাহলে তো মানে এটা তো এর উপর ডিপেন্ড করতেছে না যে আমার মানে কনজুগেটেড আছে নাকি, মানে ওই যেমন বিকজ বা অন্যান্য কিছু দিয়ে যুক্ত আছে নাকি, এটা তো নর্মালি তাহলে সব ক্ষেত্রে এরকমই হইতেছে। সব ক্ষেত্রে বলতে আরেকটা না উদাহরণ সরি দেন। সরি, না না ওই আরবাইটেন তখন তো মোস্টে ভাইল জি আরবাইটেন মোস্টে ওকে। ভাই এখানে কিন্তু স্টিল আপনার হয়েছে, আচ্ছা। কনজুগেট হয়েছে, মোস্টে কিন্তু অলরেডি হুম। কনজুগেট হয়ে গেছে। হুম হুম এখানে ওয়ান্স আর ওয়ার্ক, টু ওয়ার্ক, দুইটা ভার্ব আছে না, আপনি কিন্তু এ আর জি এস এর সাথে মোস্টে দিয়ে আপনি কনজুগেট করে ফেলছেন এবং একই সাথে যেখানে যে ভার্বটা আছে সেটা আপনার ইনফিনিটিভ হয়ে গেছে, সিম্পল। আর এই ক্ষেত্রে ওই ওই যে মেইন ভার্বটা যেমন এখানে ওয়ার্ক যেটা, হুম, তো ওইটা অলওয়েজই মানে ওই এটা কি বলে ইনফিনিট ইনফিনিট পজিশনে টু ওয়ার্ক পজিশনে চলে নিয়ে যাবে। হুম, ওকে ওকে ঠিক আছে। অলোক ভাই কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, এখানে শি ওয়ান্টস টু ওয়ার্ক বিকজ শি ওয়ান্টস টু ওয়ার্ক, এখানে দুইটা ভার্ব, ওয়ান আর হচ্ছে ওয়ার্ক। কোন লাইনটা একটু ভালো বলবেন? এই যে বিকজ শি ওয়ান্ট টু ওয়ার্ক, উপরের লাইনটায় শি লার্নস জার্মান এভরিডে বিকজ শি ওয়ান্টস টু ওয়ার্ক, উপরের লাইনটা। হ্যাঁ, সো এখানে দুইটা তো ভার্ব, একটা হচ্ছে ওয়ান্ট আর একটা হচ্ছে ওয়ার্ক। ভাই আমি তো না লাইনটা দেখি, আমি বুঝতেছি না। আচ্ছা ভাই, উপরের লাইন মডাল ভার্ব যদি থাকে তাহলে মডাল ভার্বটা 2 নম্বর পজিশনে বসবে আর বাকি ভার্বটা লাস্টে বসবে নরমাল ফর্মে। মডাল ভার্ব এক্স্যাক্টলি। হ্যাঁ, এখন অলোক ভাই, শি ওয়ান্টস টু ওয়ার্ক, এখানে দুইটা ভার্ব আছে, একটা ওয়ান্স আর একটা ওয়ার্ক, টু ওয়ার্ক। হ্যাঁ, হ্যাঁ, এটা এখানে এই সেন্টেন্সটা থেকে মেইন ভার্বটা তো ওয়ান। ভাই মেইন ভার্ব কি ওয়ার্ক? আমি আসলে ইংলিশ না না গ্রামারটা একটু ওয়ান কম। ওয়ান ওয়ান অলোক এখানে Want? এখানে টু ওয়ার্কটা ভার্ব না, এটা অবজেক্ট, এটা তুমি অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করতে পারো, তাই না? এই টু ওয়ার্ক কি আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করতে পারি? ভাই আমার কিন্তু এখন কঠিন লাগতেছে। অবজেক্ট না ভাই, অবজেক্টিভ না। এটা হচ্ছে অবজেক্ট এখানে তো দুইটা অবজেক্ট ভার্ব না, থাকলে অবজেক্ট। কিন্তু আমি অবজেক্ট। সিম্পল যেটা বলছি, এই ওয়ান্স হচ্ছে আমার মডেল ভার্ব আর টু ওয়ার্ক হচ্ছে আমার ইনফিনিটিভ ভার্ব, ঠিক আছে? তো যদি এরকম একটা সিনারিও থাকে যে মডেল আর ইনফিনিটিভের একটা যোগসাযোগ, তখন আমি সবসময় যেটা বলছি এই ইনফিনিটিভটা আমার এটাকে যদি আমি জাস্ট না একটা এটাকে ইংলিশে যদি to want- কনসিডার করা হয়, ইংলিশে কনসিডার করলে কিন্তু এটা টু ওয়ার্কটা হচ্ছে কি অবজেক্ট হিসেবে, হ্যাঁ তো টু ওয়ার্ক তো অবজেক্ট, এটা তো আর ওয়ানটা হচ্ছে ভার্ব মেইন না। ভার্ব। হুম, তো এটাকে হচ্ছে পরে এন্ডে নিয়ে মানে পরে নিয়ে গেলে তো হচ্ছে টুর পরে তো ওটা অবজেক্ট কি, ওটা তো সে কি করতে চায়, সে কাজ She wants to work, তো এটা টু ওয়ার্কটা তো অবজেক্ট কি হইব? অবজেক্ট। হ্যাঁ, টু ওয়ার্ক অবভিয়াসলি হি ওয়ান্টস, সে কি চায়, টু ওয়ার্ক। হুম, তো ওইটা মানে ওয়ানটা তো মেইন ভার্ব। হ্যাঁ মেইন কথা হচ্ছে ক্যান, কুড, মে, মাইট এই জাতীয় কিছু থাকলে ওটা 2 নম্বরে বসাই দিয়ে ওই ভার্বটাকে লাস্টে বসাই দিব, সেটা কোনো উইদাউট চেঞ্জে, যেমন আর বাই আমি টে হবে না, আর বাই 10। না না হ্যাঁ, আমিও এভাবে চিন্তা করি যে যদি এই কুড মোড এক্সট্রা যেগুলো থাকে, উইস জাতীয় যেগুলা মডেল গুলা, ওগুলা থাকলে জাস্ট ওগুলা কনজুগেট করবো, আর এটা বাদে যেই থাকুক ওটা অবজেক্ট নাকি কিছু ওটা আমার চিন্তা করার দরকার নাই, ওটারে আমরা ইনফিনিটিভ ফর্ম আকারে বসাই দিব, সিম্পল। হুম বিষয়টা কি এরকম যে ওয়ান্স যদি কাউন্ট করা আচ্ছা, হয়, এখানে এটা যদি ডয়েসে এরকম হয় হইতেছে। she wants to go for work। আচ্ছা ওকে ভাই, আমরা একটা জিনিস একটু দেখি, আমরা এই সেন্টেন্স মেকিং বা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আমরা পুরো একটা চ্যাপ্টার আলোচনা করবো। আমাদের কিন্তু টপিক আছে কমপ্লেক্স সেন্টেন্স মেকিং না, আমাদের হচ্ছে টেন্সের উপর যোগসাযোগ করা। তো আপাতত আপনি এতটুকু বুঝছেন কিনা এটা চিন্তা করেন, এটা আপনার নোট আকারে লেখা রাখেন, আমরা যখন আবার এই সেন্টেন্স আলোচনা করব তখন আমরা এটাতে যাব, ঠিক আছে? হুম অলোক ভাই, হ্যাঁ হ্যাঁ, এটা ভাই আমার শুধু একটা ছোট কোশ্চেন আছে। জাস্ট এই লাইনটা একটু জাস্ট আমার একটু ক্লিয়ারের জন্য, ধরো বিকজ শি ওয়ান্টস টু ওয়ার্ক এর জায়গায় যদি শি ওয়ান্টস টু গো ফর ওয়ার্ক থাকে, তখন বিকজ হি ওয়ান্টস টু গো ফর ওয়ার্ক, তখন আপনি আবার Just কিছু আর কি ইন জার্মানি আর কিছু দিতে চান? ওয়ার্কিং গো ফর ওয়ার্কিং, জাস্ট একটা এই ক্ষেত্রে কি হবে? জাস্ট এতটুকুই তো, বিকজ শি ওয়ান্টস টু গো ফর ওয়ার্ক। এটা যদি হয়, দেখি আসেন একটু চেষ্টা করে দেখি। জাস্ট হ্যাঁ, while তারপর হচ্ছে she wants to, wants to হচ্ছে মোস্টে, আমি লেখা রাখি আপাতত, পরে আমরা এগুলো কনজুগেট করব।
আপনি কি আর জার্মানি লিখবেন না যে বিকজ শি ওয়ান্টস টু গো ফর ওয়ার্ক ইন জার্মানি বা সামথিং? আচ্ছা একটা আচ্ছা, ওইটা মনে মনে কিছু একটা। আমি হইলে এমনি লিখতাম। এটা অ্যাকচুয়ালি আরো কমপ্লেক্স সেন্টেন্স। এটা মনে হয় ঠিক আছে, মানে আমার যতটুকু মনে হইতেছে আপনি লিখছেন আর একটা অলোক বিশ্বাসযোগ্যতা ভাই তৈরি বিষয়টা হয়েছে। কিছু বলতে পারেন, তাহলে আমরা ওটা নিয়ে আলোচনা করতে পারি বা মাথায় রাখতে পারি যে আপনার সেন্সে অন্য কিছু হয় এটা ছাড়া, ওটা একটু বলতে পারেন। না না আমি এখানে হচ্ছে ধর হচ্ছে গিয়ে এখানে গো আর ওয়ান্ট দুইটা ভার্ব না, তো মানে এই যে দেখেন আমি যেমন মোস্টে বাদ দিয়ে এর আপনি আগে লাইন দুইটা কেন, হচ্ছে আমি গিয়ে ওই আগে লাইনে দুইটা ছিল, এখন হচ্ছে মোস্টে, তারপরে আপনার গে হেন আর বাই তিনটা আছে, ঠিক আছে। আমি খালি মোস্টে রাখছি বা কনজুগেট করছি, বাকি জবগুলো আছে সবগুলোরে গে হেনরাও আমি ইনফিনিটিভ ফর্মে নিয়ে গেছি, আর বাইট এটারও আমি ইনফিনিটিভ ফর্মে, এটা আর বাইটের লোক আর বাইটেন হবে। বা এখানে আমি এটা ফুয়ের পরে সব ডিরেক্ট আমি একটা নর্মাল একটা অবজেক্ট আকারে আর বাইট লিখছি, বা যদি আপনি কাজ করা লেখেন তাহলে আর বাইটেন। এই নর্মাল একটা কাজের ক্ষেত্রে পার্টিকুলার বোঝান যে নির্দিষ্ট একটা কাজ, টু ওয়ার্ক, তাহলে ওটা আর বাইট। আর যদি কাজের নিয়তে এনিথিং তাহলে জুর বা ফিওর আর বাইটেন, সিম্পল। আচ্ছা, এটা নিয়ে এত জটিল আর চিন্তা করে নিন না, আমরা অসংখ্য সেন্টেন্স করবো, কারণ আপাতত খালি এটা মনে রাখেন, এত জটিল লেখা এটা অ্যাকচুয়ালি অনেক বড় লেভেলের রাইটিং, এ টু মিনিমাম। সো আমরা এখন A1-এ আছি, আপাতত একটু আস্তে আস্তে দেখি। হ্যাঁ ভাই আমার জাস্ট একটা ছোট করে কোশ্চেন ছিল ওই ওই ওখানে, জাস্ট একটু জিনিস যদি একটু স্ক্রল উপরে করতেন। ইয়েস। আমি ওই বিকজ এর পরে যাব না, আমি আগে যেটা লিখছেন যে জি ল্যান্ড ডয়েস ইয়েডেন ট্যাগ, এটা কি জি ল্যান্ড ইয়েডেন ট্যাগ ডয়েস হবে নাকি যেটা লিখছেন এটা হবে? মানে আমি একটু কনফিউজ হয়ে গেছি এদিকে। এটা দুটাই বলা যায়, ইগাল। মেইন কথা হচ্ছে ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে, জি ল্যান্ড ইয়েডেন টাগ ডয়েচ সেম, বা ডয়েচ ইয়েডেন টাগ একই কথা। ঠিক আছে তাহলে, ওকে ভাই। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমার মেইন হচ্ছিল কি আমার ভার্ব সেকেন্ড পজিশন থাকবে, যেমন বলছিলাম যে ইস আরবাইটে হয়টে, অথবা আমি বলতে পারি যে হয়টে আরবাইটে ইস, ইগাল। তুমি বাকিগুলো চেঞ্জ করতে পারো, কিন্তু তোমার ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে ভাই, ওকে ওকে ওকে, আচ্ছা তাহলে আমরা প্রেজেন্ট দেখলাম। আচ্ছা, কোন পর্যন্ত ছিলাম? এরপরে শি হ্যাজ বিন লার্নিং জার্মান ফর 1 year and is making good progress. আচ্ছা, আমি প্রোগ্রেস ওয়ার্ডটা অনেক কঠিন, আমি এটা একটু চেঞ্জ করে দিই তাহলে একটু। প্রোগ্রেসের ডয়েচ কি? এর শিফট এরকম কি? ডেভেলপমেন্ট, এনভেক্লুম। এন্টভিক্লুং মানে ডেভেলপমেন্ট, আর এন্ট ডেকেন মানে ডিসকভার। প্রোগ্রেস কি? প্রোগ্রেস মানে গিসরিট জানি কি জানি, আমি এটা দাদা আপনাকে জবে জিজ্ঞেস করে না আপনার কাজের প্রোগ্রেস কি, ডয়েসে জিজ্ঞেস করে না? তখন আমার বলি আমার নাই দেখে জিজ্ঞেস করে না, প্রোগ্রেস না এই জন্য জিজ্ঞেস করে না। আচ্ছা, এটা কোন ধরনের সেন্টেন্স কে বলতে পারবেন? এটা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, কিন্তু গঠনের দিক থেকে সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা কোন ধরনের? সৈকত না। কম্পাউন্ড। ভাই আমি বলি হ্যাঁ বলো, যে খুশি বলো। সিম্পল তো না, কম্পাউন্ড ভাই। কম্পাউন্ড কারণ লোকে এই যে একটা সিম্পল সেন্টেন্স এন্ড দ্বারা যুক্ত হইছে আরেকটা সেন্টেন্স, এবং দুইটাই হচ্ছে গিয়া কি বলে মেইন ক্লজ, কোনো অসম্পূর্ণ ক্লজ নাই। ওকে,
আচ্ছা, তাহলে আমরা সিম্পল সেন্টেন্স দেখছি, হুম। কমপ্লেক্সও একটু হালকা হালকা দেখে ফেলাইছি। এখন আমরা আসলে কম্পাউন্ড দেখতেছি। তো কমপ্লেক্সের ক্ষেত্রে আমাদের কাপ যাবে একটাই ছিল, যে আমাদের ওই বিকজ টিকস এগুলোর পরে যেই সাবঅর্ডিনেট ক্লজটা থাকে, সেই সাবঅর্ডিনেট ক্লজে যেই ভার্বটাকে আমরা কনজুগেট করি, ওই ভার্বটা লাস্টে চলে যায় এবং বাকি সবগুলা ভার্ব মোর অর লেস সেগুলা নেয় ইনফিনিটিভ ফর্ম। কিন্তু যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে ডিল করতেছি, এ কম্পাউন্ড সেন্টেন্স ইজ নাথিং বাট এ কনসিস্টেন্সি অর এ কম্বিনেশন অফ টু সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব কনজুগেশনের যে রুল থাকবে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও ভার্ব কনজুগেশনের একই রুল থাকবে। দ্যাট মিনস এন্ড দ্বারা যুক্ত দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স বা ক্লজ প্রত্যেকের মধ্যে ভার্ব বসবে সেকেন্ড পজিশনে। বুঝা গেছে? সবাই হুম। এটার একটু ডয়েস করার ট্রাই করি। আমি সাকসেসের ডয়েস বলে দিলাম, এর ফল্ক। এর ফল্ক মানে হচ্ছে সাকসেস। এটা সবাই একটু লেখার চেষ্টা করি তো। আচ্ছা, হি হ্যাজ প্রেজেন্ট বিন পারফেক্ট হলো কি হয়? প্রেজেন্ট। আচ্ছা, হি হ্যাজ বিন লার্নিং জার্মান ফর 1 ইয়ার, মানে কি সে কি এখনো শিখতেছে নাকি শিখতেছে না? এটা আগে বলেন, চিন্তা করেন। হ্যাঁ, শিখতেছে। তার মানে তার প্রেজেন্টে থাকবে। প্রেজেন্টে থাকবে, সিম্পল প্রেজেন্ট দিয়ে আমরা প্রকাশ করব। হুম হুম। তাইলে আমরা বলতে পারি সি সিম্পল জি প্রেজেন্টেল ইজ জিল ভাইয়া লিস্ট ও সরি জি লেন্ট জি ল্যান্ড ডয়েচ Deutsch ডয়েচ। সিন্স আছে এখানে কিছু। ফর 1 ইয়ার বা সিন্স 1 ইয়ার কথাটা আসলে একই রকমই বোঝায়, ঠিক আছে? তো এই সিন্স মানে হচ্ছে জাইট। জাইটের পরে ফুর হয় না? এমন কোনো বাধ্যবাধকতা নেই, জাইট আর ফিওর একই। জাইটের পরিবর্তে আপনি ফিওর দিতে পারেন, পরিবর্তে ফর ফিওর, বা যেটাকে নির্দিষ্ট একটা সময় যাবে। যেমন আমি বলি যে আমি জার্মানিতে এত বছর ধরে আছি, ইস wohne seit mehr als 6 Jahre in Deutschland, ঠিক আছে? তো তখন আমরা ওটাকে সিন্স দিয়ে প্রকাশ করি, বলি না ফিওর 10 ইয়ার্স 10 ইয়ার, ফিওর ইউজ করি না, আমরা তখন বলি জাইট দিয়ে। আচ্ছা, জি lernt Deutsch seit ein Jahr, রাইট? এই সেন্টেন্সে কারো কোনো আপত্তি আছে? ইয়ারের নমিনেটিভ কি? ইয়ারের নমিনেটিভ হচ্ছিল গিয়া দাস ইয়ার, ওই যে ইয়েডেস ইয়ার আজকেই শিখছি। আইনস ইয়ার হবে না? ফার্স্ট কথা হচ্ছে জাইট হচ্ছে একটা প্রিপোজিশন, এবং আমরা বলছিলাম কি প্রিপোজিশন একটা বস, ঠিক আছে? প্রিপোজিশন বস যেখানে থাকে তারপরের অবজেক্টটা হাইলি ইনফ্লুয়েন্সড হয় এই বসের উপর। তো এই জাইট সে সবসময় একটা ডাটিভ অবজেক্ট নাই, জাইট ডাটিভ অবজেক্ট নাই। তাইলে দাস ইয়ার ডাটিভে হয়ে গেলে কি হয়? ডেম ইয়ার। আই নেম হয়ে যাবে তাহলে। আইন হয়ে যাবে, ভেরি গুড। তাহলে হয়ে যাবে আই নেম ইয়ার। কারো কোনো অবজেকশন আছে? না। বিগিনার যারা, সৈকত ও ভাই, অবজেকশন আছে? না না, ওকে, আইনেম তাহলে হ্যাঁ আইনেন হ্যাঁ, কেন হলো? আইনেন কখনো দেখি নাই, আইনেন হবে না? না এটা ইয়া না, এটা ডাটি বেটা। অদিতি শোনো, আইন ইয়ার মানে এদিকে এই আসতে নিউট্রালে দাস ইয়ার, তার মানে এটার আর্টিকেল আইন ইয়ার, EIN আইন ইয়ার। এটা যখন তোমার এই নিউট্রাল আর্টিকেলটা যখন তোমার আকোজিটিভ হবে, সে এইটাই থাকবে আইন ইয়ার। কিন্তু সে যখন ডাটিভ হবে তখন হয়ে যাবে কি আই নেম ইয়ার, অনেকটা ম্যাসকুলিনের মতন। বুঝা গেছে? ম্যাসকুলিন যেমন ডেয়ার থেকে ডেম হয়, নয়ট্রালও দাস থেকে ডেম হয়। কখন হয়? যখন জিনিসটা তোমার ওটার নাম কি, ডাটিভ কেস। ওকে, সো জাইট আইনেম ইয়ার। ওকে, জি lernt Deutsch seit einem Jahr, এন্ড এর ডয়েচ হচ্ছে উন্ড। বা এখানে জার্মান এটা বুঝবে না, জার্মান শিখতেছে। এই যে জি lernt Deutsch আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। seit einem Jahr উন্ড পর্যন্ত আসছি। এখন দেখো, ইজ মেকিং গুড সাকসেস, ইজ মেকিং গুড সাকসেস না, ব্যাপারটা কি? এন্ড শি ইজ মেকিং গুড সাকসেস, রাইট? জি। তার মানে আমি বিষয়টা লিখতাম যে উন্ড জি মেকিং, মেক মানে কি মাখেন না? আচ্ছা, তাহলে মাখেনের কনজুগেট করলে কি হয়? জি মাক মাকড
গুড মানে হচ্ছে গুড, এটা একটা অ্যাডজেক্টিভ। এর ফল্ক রাইস, এর ফল্ক সরি। নর্মালি আমরা এটা বলতে পারি, কিন্তু দেখো এটা যদি আমরা কোন করি একত্রে und sie, তার জিনিসটা হয় sie lernt Deutsch seit einem Jahr und sie macht gut Erfolg। এখন আমার আসলে এই যে দুইবার জি ইউজ করার কোনো দরকার নাই, কারণ আমাদের যে দুইটা জি আসলে একটা পার্সনকে বুঝিতেছে, এবং আমার ইনিশিয়াল যে সেন্টেন্সটা ছিল ওইখানেও জি এর কথা বা শি ইজ মেকিং গুড সাকসেস এর কথা বলা নাই। তাই আমরা এই জিটা কাইটা দিয়ে খালি বলতে পারি und macht gut Erfolg। স্টিল এই মার্কেন বা মার্কড ইট ইজ ইন দ্য সেকেন্ড পজিশন বিকজ জি ইজ হেয়ার হিডেন বা নট প্রেজেন্ট। বুঝা গেছে? দুইটা সেন্টেন্সের মধ্যেই ভার্ব আমার সেকেন্ড পজিশনে আছে, খালি সেকেন্ড সেন্টেন্সে আমি সাবজেক্ট মনে মনে উজ্জ্বল রাখছি দেখে ভার্বটারে ফার্স্টে বসাই দিছি। কথা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা জটিল ওয়ার্ড শিখে আছি, এই যে এই ফর স্ট্রিটে, এটা হচ্ছে গিয়া ইমপ্রুভমেন্ট বা ডুইং গ্রেট যেটা বোঝায়, এটা অ্যাকচুয়ালি A1 লেভেলের ডয়েচ না, এটার পর মুখস্থ করার কোনো দরকার নাই। এর ফল্ক লিখলে যথেষ্ট, যে এর ফল্ক মানে হচ্ছে সাকসেস, ইমপ্রুভমেন্ট, ওইটা প্রোগ্রেস। প্রোগ্রেস। হ্যাঁ, প্রোগ্রেস মানে এটা ফর সিটে। এই ফর সিটেটা কই থেকে আসছে জানেন? আমরা অনেক সময় বলি না দাদার কাজ এবার ফর্ক শিটে আসবে। এটা আগে মনে কইছে, আমি বুঝি নাই। ফর্ট ফারেন শুনছেন? ফর্ট ফারেন সামনের দিকে অগ্রসর করা বা প্রোগ্রেস করা। ওই ফর্ট ফারেন লগা সামনের দিকে অগ্রসর হওয়া, আর ফর্ট সিটে মানে ওই লগা প্রোগ্রেস করা। দুইটার বেসিক কনসেপ্ট একই। তো এত জটিল যাওয়ার দরকার নেই, আমরা সেন্টেন্স মেকিং শিখতেছি আর হালকা পাতলা টেন্স। আচ্ছা, নাও সারা ইজ সিটিং ইন দ্য পার্ক, এটা কি হবে? এটা তো প্রেজেন্ট। সিটিং এর একই। সিট জেটস, ACTZ। ইয়েস জারা ইয়েস নাও হচ্ছে ইয়েটস। ইয়েস জারা ইজ নো ইয়েস যারা, আপনাকে তো ইয়েস এক নাম্বার পজিশন নাকি? ভার্ব শুড অলওয়েজ বি ইন দ্য সেকেন্ড পজিশন। তাহলে ইয়েস একটা এখানে এক নাম্বার পজিশন ধরতে না, হবে। এখানে তো এক্স্যাক্টলি ইয়েস অথবা ইয়েসটা আমি পরেও দিতে পারি না ভাই? এক্স্যাক্টলি। তাহলে যারা ইস্ট, ওকে বলো বলো বলো, কোনো সমস্যা নেই, তুমি ট্রাই করো। আচ্ছা, সবাই একটু ট্রাই করি নিজের মতন করে, একটু 1 মিনিট 1 সেকেন্ড নিজের মতো করে খাতায় ট্রাই করে লিখি, তাহলে আমরা একটু একটা জিনিসপাতি দেখবো। আচ্ছা, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাকেও তো আমি প্রেজেন্ট ফর্মে পাঠাইতে পারি। এক্স্যাক্টলি, প্রেজেন্টে বসাই। যারা জাটস যারা নরমাল কথা ভাই, আমরা জার্মানে কখনো এসেনিং জেহেনিং এসব বলি না, সো এটা যারা প্রেজেন্ট নিয়ে যায়। যারা জিত না যাই জেটস, দেখা SETZ, জেটস। যারা জেটস ইন্ডিয়া পার্ক, ইন দস কিনো ইন দেয়ার পার্ক। কিনো না, ইন দেয়ার কিনো হয় না? কিনো কি? কিনো মানে না, আমি জাস্ট ইয়া বলবো, দেয়ার তো কিনোর আগে তো দেয়ার হয় না? কিনোর আগে দাস কিনো হয়। দাস হয়, দাস, দ্যাটস হোয়াই ইনস হয়, ইনস কিনো, এসটা আছে দাস থাকে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এটা ট্রাই করা একটু। আচ্ছা, দিত কোন পর্যন্তই করব। এই পর্যন্ত ভাই রান্না করতে হবে আমাদের। আমি শেষ, এই যে এই লাইনটার পরে শেষ। সৈকতনাথের মতো তো আমাদের সুবিধা নাই। সুবিধা হইতেছে কবে? আপনি চিন্তা করেন, না হলে সামনের বারে টিমটাকে বাদ দিব। এত হ্যাঁ ভাই, একটু শেষ করে দেন, আবার আরেকজন বাসায় খাইতে যাইতে হবে, এরপর ঘুমাই যাবে। বাপ রে বাপ। আচ্ছা, এটা শেষ, তাহলে আমরা এই যে ইয়েস, যারা জেটস ইন দেয়ার পার্ক ইয়ার্স। এটা নিয়ে কারো আপত্তি আছে? অথবা যারা জেটস ইন দেয়ার পার্ক ইয়ার্স, যেটা আসলে সুন্দর শোনা না, যেমন আমরা বারবার বলি যে ইস আরবাইটে হয়টে
Abend অথবা বলে যে heute Abend arbeite ich, heute Abend is more জেনারেল, এটা শুনতে সুন্দর শোনায় যে ওই কোনো টাইম নির্দেশক বা সামথিং এরকম যদি স্পেসিফিক থাকে এগুলোকে আমরা ফার্স্টে বসাই, ভার্বের সেকেন্ডে রাখি। সো ইয়েটস জেটস যারা ইন দেয়ার পার্ক, এখানে কোনো কারো আপত্তি আছে? ভাই এটা ড্যাম পার্ক হওয়ার কথা না, ইম পার্ক হবে। ইন পার্ক বা ইন দেম পার্ক হবে আর কি, মানে আমার এটা তো মানে ইম হবে আর কি টোটাল। ইন্ডিয়া ইন্দার ভার ইন্দার আমি যতটুকু জানি, ঠিক আছে, সবাই একটু তাও একটু নিজেরা একটু চেক করে, তো চ্যাট জিপিটি আমি জানি পার্কের তোমার শুনো কনসেপ্ট একটু শুনো। এখানে সবার ফার্স্ট কনসেপ্ট হচ্ছে এখানে একটা বস আছে, খেয়াল করছো? জি ইন তো এই বস খুব ভেজেল্লা বস ভাই। এই বস যেন তেন বস না। এই ইনের পরে যেটা থাকবে এটা ডিপেন্ড করবে সেটা তোমার অ্যাকুজেটিভ নাকি ডাটিভ হবে, ডিপেন্ড করবে তোমার ভার্বের উপর। একটা জিনিস যদি আমি তোমার বলি যে আই এম গোয়িং টু দ্য পার্ক আর আই এম ইন দ্য পার্ক, দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। সেটা কি জানো? সেটা হচ্ছে একটাতে আমি মুভ করতেছি, একটার মধ্যে আমি মুভ করতেছি না। তো অলওয়েজ মনে রাখবা ইন এর পরে, ইন বা যে ভার্বটার সাথে ইন ইউজ হচ্ছে সেটা যদি তোমার মুভমেন্ট বোঝায়, মুভমেন্ট বোঝাইলে অলওয়েজ অ্যাকুজেটিভ। আর যদি মুভমেন্ট না বোঝায়, স্থবিরতা বা স্থির বোঝায়, তো তুমি কোথায়, ভার্ব ইজ ডু, ইজ বিন জু হাউসে, আমি বাসায় স্থির, ঠিক আছে? তো তখন হচ্ছে হলে গিয়ে তোমার ওটার পরে হয় ডাটিভ। সো যেহেতু আমার ডেয়ার পার্ক, আমি ধরে নিছে যে আর্টিকেল পার্কের ডেয়ার, খুব সম্ভব ডেয়ারই, যদি ডেয়ার হয় তাহলে এই জিনিসটা নরমালি হয় হচ্ছে ইন ডেম পার্ক, এবং ইন ডেম পার্কে একত্রে আমি বলি কি ইম পার্ক। ঠিক আছে? কারো কোনো অবজেকশন আছে? না নাই। আচ্ছা, তাহলে আমার আজকের মতন লেকচার এখানে শেষ, এবং আমি পড়া থাকবে লোক সবাই যতটুকু পড়াইছি খালি অতটুকুই পড়বেন, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেনগুলো লিপিবদ্ধ করবেন, আমরা একসাথে সলভ করার ট্রাই করব, ঠিক আছে? ওকে আচ্ছা, হ্যাঁ, এই এক্সপ্লানেশন গুলো এখানে মনে হয় দেওয়া আছে, পরের গুলো পড়বো। দাদা ইন্দু দাদা ভাইয়া সানডে কি পরীক্ষা হবে কোনো? ওই যে কনজুগেশন, ভার্ব কনজুগেশন যেটা ছিল ওইটা এক্সাম কোনটার উপর হইব? ঠিক আছে ভাই বুঝি নাই। কনজুগেশন। ভার্ব কনজুগেশন তো একটা জিনিস আমি ফিল করলাম, যেটা ধরেন যে আজকে যেটা শেষ হইলো আচ্ছা ওইটার উপর এক্সাম হইলে কি এটা বেশি আরো মানে আমার ইটস ওকে। তাহলে আমার মনে হয় জাস্ট তাহলে আমি বলি যে প্রথম না, এটা আমার ফিলিংস। এখন বাকিদের কি? না, আমার ওইটা ফিলিং আমি সহমত। যেহেতু ভাই আমার একটা ভালো কথা বলছেন, কারণ তাজা তাজা থাকতে, তাহলে প্রেজেন্ট যে ফর্মটা আছে, প্রেজেন্স যেটা, ঠিক আছে, বাকিদের ওইটা মতামত কি? আরে দূর, বাকিদের মতামত রাখেন। সেটাই। এই ইন্দু দাদা আর অলোক দাদা কোথায়? হ্যাঁ অলোক ভাই আচ্ছা দাদা, মনে করেন যে এখন কি শেষ হয়েছে ল্যাঙ্গুয়েজ রিলেটেড কথা? শেষ। আচ্ছা, ভাই আমার এখানে বিষয় ঘটনা হচ্ছে যেটা ভার্ব কনজুগেশন, এই চ্যাপ্টারটা অনেক বড়। সো এখানে এটা অনেকের প্রবলেম থাকতে পারে যদি আপনি এক্সাম না নেন। এটা আমার মনে হচ্ছে এটা এক্সামটা নেওয়া উচিত, কারণ এখানে অনেকগুলো ভার্ব অনেকভাবে চেঞ্জ হয় আর কি। ওটা হ্যাঁ দরকার আছে। ওটা না হলে তো আপনার যে কমপ্লেক্স সেন্টেন্সে 2 নাম্বার কারণ বলছেন, আপনি যে প্রেজেন্ট টেন্স, কমপ্লেক্স টেন্স ওকে, তাহলে আছে, গণভোট এটাতেই তো গণভোট। problem। ওকে, তাহলে প্রান্ত বলতেছো যে ভার্ব কনজুগেশন, রাইট? না ভাই, ঘটনা হচ্ছে আমি বললি লজিকটা হচ্ছে ভার্ব কনজুগেশন যদি কেউ না জানে, ও টেন্সের কি করবে ভাই? ও তো ওখানেই তো শেষ, ও তো শুরুতেই বিসমিল্লাহ গলতে যাবে। ये बिल्कुल सही जवाब। 7 কারোর। ঠিক আছে, তাহলে আমরা ভার্ব কনজুগেশন নিব। ভার্ব কনজুগেশন চ্যাপ্টার 5 মনে হয় খুব সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 5 ভাইয়া। তাহলে আর ভাই আমার একটা রিকোয়েস্ট আছে, মানে এটা হচ্ছে কি, আমরা এখানে কোনো কিছু না বুঝলে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করব, এটা কোনো সমস্যা, মানে এটা নিয়ে কোনো প্রবলেম নাই কারো। কিন্তু দয়া করে আমরা কেউ কোনো ওয়ার্ডের মিনিং যদি আপনাকে না জিজ্ঞেস করে, এটা আমার ভালো হয় আর কি। কারণ মানে টাইম লস হয় এটার জন্য। আমি যদি 10টা ওয়ার্ড জিজ্ঞেস করি আপনাকে, এটার জন্য মিনিমাম 5টা মিনিট নষ্ট হয়ে যায়। এটা আমাদের সবার কাছে গুগল আছে ভাই, এটা কোনো ঘটনাই না। 10টা ওয়ার্ডে 5 মিনিট কেন নষ্ট হয়? আমার দরকার নাই দাদা, এটা টাইম লস হয়, মানে এটা প্রচুর টাইম লস হচ্ছে। মানে কেউ, এটা আমিও করবো না, কেউ করবেন না, এটা আমার রিকোয়েস্ট আর কি। মানে এটা শুধু মানে আমার একটা ওয়ার্ড জানতে হবে, এটা কেন তেমন ভাই থেকে জানতে হবে। আমার জিনিসটা হচ্ছে না, আমি লজিক জানতে পারি যে ভাই এটা কেন হচ্ছে, কেন এটা কি ক্লাসে ওই ফোন গুগল জাতীয় কিছু ইউজ করলে জামান ভাই যে কোশ্চেন করে টুক করে পুরো অ্যানসারটাই নেওয়া যায়।
তো ওটা না করে টিচারের সাথে কোলাবোরেশন করলেই মাঝে মাঝে ভালো মনে হয়, যে আমি ফোন থেকে দূরে আছি। আচ্ছা, ওইটাতে আমার মনে হয় যে জামানি সিদ্ধান্ত দেখ, মানে প্রশ্ন করলে কি আমি সমস্যা আমার হয়? পার্সোনাল যেটা বলি কি, আমি যতটুকু পড়াই বা যেখানে পড়ে প্রত্যেকটা একটা রিজন থাকে বা এবং জিনিসগুলো আগে থেকে না প্রিসেট করা থাকে যে আমি এটা পড়াবো কারণ এটা থেকে আমি অনুষঙ্গিক এই গল্পটা বলবো বা এই জিনিসটা গ্রামারটা শিখবো। তো আমার কাছে মনে হয় আপাতত আমার উপর ট্রাস্ট রাখা উচিত যে আমি এই লাইনটা লিখতেছি, বেটার রিজন কি ওই রিজনেবল কোয়েশ্চেন করলেই বেটার। এক্সট্রা বা কঠিন কোনো দিকে যদি যায় ব্যাপারটা বুঝতে হবে যে আমি এগুলো সামনের দিকে পড়াবো। আমরা হ্যাঁ ভাই, এখন আমিও আপনাকে একমত ডাইরেক্ট, মানে ওই কনটেক্সটে আমরা কোশ্চেন করি, কারণ এরকম context ওয়ার্ড right. জিজ্ঞেস করতে গেলে লক্ষ লক্ষ ওয়ার্ড আছে, মানে হুদাই টাইম লস আর কি এগুলা। কারণ আর আপনি যেটা ওয়ার্ডের লিস্ট দিচ্ছেন 15 পাতার, আমার মনে হয় এটা প্রশ্ন না করে আমরা তো এটা পড়ি, ওই সময়টা আমরা এর অর্ধেক করে আমরা নিজে থেকে জানিয়ে দেবো এখান থেকে অটোমেটিক। তো এটা বেটার যে আমরা আগে এটা পড়ি ঘরের মধ্যে। ইয়েস। তো আচ্ছা, তাহলে আমাদের রবিবার ইনশাল্লাহ পরীক্ষা থাকবে 8টা থেকে 8টা থেকে ক্লাস। ওকে ওকে, তাহলে আমি আসি 8টা থেকে ক্লাস। ওকে। ইন্দু দাদা আর কলক দাদা আছেন নাকি? আচ্ছা, আরেকটা কথা আমি বলে শেষ করি, যেটা হচ্ছে যে আগামী দিন পরীক্ষা হইলে পরীক্ষার সময়টা 20 মিনিট নির্ধারণ করে যার যতটুকু হয় ওই সময়ের মধ্যেই মানে শেষ, তা না হইলে কি এটা দীর্ঘায়িত হয়ে যায়। ইয়েস, একমত। তাহলে 20 মিনিট ফিক্সড, কোনো ভুগিচুগি নাই। হ্যাঁ, আপনি স্টপওয়াচ বসাই দিবেন, কোনো শেষ হয়েছে নাকি জিজ্ঞেস করার সুযোগ নাই, শেষ মানে শেষ। হ্যাঁ, সেটাই। আপনি তো সবার পরে দেন। এটা কি করবো আর, তাহলে আমারটা ইনকমপ্লিট দিয়ে দিব, সমস্যা কি আছে? ওকে, তাহলে ভাইয়েরা সবাই জায়গা রাখতে হবে। আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, টাটা, চুস। অলোক দাদা, ইন্দু দাদা, তৌকির ভাই কানেকশনটা একটু রাখবেন নাকি? আমি কি আচ্ছা আপনারা কানেকশন আছে বলতে পারেন, সমস্যা নাই। প্রান্ত প্রান্ত ভাই তাহলে একটু সলিউশন দেন। আমার সমস্যাটা হচ্ছে কি ভাই, শোনেন ভালো করে একটু। হ্যাঁ ভাই আমার হচ্ছে, আমি মনে করেন যে থিসিস দিয়ে দিছি, আমার একটা কোর্স ছিল সেটা পরীক্ষা দিয়ে দিছি, আমার একটা প্রজেক্ট শুরু করছি আমি, ওইটা আমার মার্চ মাসের 15 তারিখের আগে শেষ হবে। তাহলে এটা কিন্তু স্টিল মানে উইন্টার 25-26-এর ভিতর, বুঝছেন কথা হ্যাঁ। বুঝি? তা আমার কথা, আমি কিন্তু অলরেডি আবার আমাকে সেমিস্টার ফি দিতে বলতেছে পরের সেমিস্টার, আমি সেমিস্টার ফি অলরেডি দিয়ে দিছি, আমাকে এনরোলমেন্ট সার্টিফিকেটও দিয়ে দিছে আপনার হচ্ছে এই সামার 26-এর কথা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এখন মনে করেন যে এই উইন্টারে যদি আমার সব ডিগ্রি শেষ হয়, আমি কি এই সেমিস্টার মানে এটা কি আমি এনরোলমেন্ট সার্টিফিকেটটা কি এই যে আমাদের স্টুডেন্ট বাকে পাঠাই দিলে আমি কি সামার 26-এ স্টে করতে পারবো ডরমে? হ্যাঁ, মানে ফার্স্ট অফ অল হচ্ছে লজিক্যালি আপনি যদি স্টুডেন্ট বারকে এখন এটা দিয়ে দেন, স্টুডেন্ট বার জানা না যে আপনি কখন পাস করবেন ফেল করবেন, এটাও জানা না, ও আপনাকে ডাইরেক্ট 1 বছরের কন্ট্রাক্ট দিয়ে দিবে। ওকে, এখন তো এটা নিয়ে আপনার কত কন্ট্রাক্ট যখন আপনার কাছে থাকবে, ওটা তো আর ওই প্রশ্নই অবাঞ্ছিত হয়ে গেছে, এখন আর কোনো স্টুডেন্ট কিছু করতে পারবে না আপনাকে। তার মানে আমার কাছে এখন এনরোলমেন্ট আছে, আমি পাঠাই দিলে আমি ওকে? হ্যাঁ অবশ্যই, আপনার কাছে ওই মার্চ আসার আগে আগামী 1 মাসের মধ্যে আপনাকে ওই কন্ট্রাক্ট পাঠিয়ে দেবে, নতুন কন্ট্রাক্ট হলো, জানবে কিভাবে। ওকে ওকে, ডাঙ্কে শুনবো। তাহলে বাকিরা কি একমত? না তাহলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি ইউনিভার্সিটি থেকে যদি কোনো এক্সমেট্রিকুলেশন লেটার না পাঠায়, সেটা একটা বিষয়। তুমি যদি সবকিছু সাবমিট করে দাও তাহলে তোমাকে এক্সমেট্রিকুলেট করবে মাস্ট। হ্যাঁ, এক্সপেক্টেড করার পরে ওই ডকুমেন্ট তো স্টুডেন্ট বারকে পাঠিয়ে দেওয়ার কথা না। আপনি খালি এটা আমি শুনছি কয়েকজনের থেকে, আপনি এটা বলছেন শুধু, মানে আমি শুনছি আপনার থেকে শুধু যে এটা ইয়া করে। তৌকির ভাই তো গতকালকে মনে হয় বললো, এটা অন্য গল্প। তারও খান তৌকির ভাই হ্যাঁ, কি বললেন যেন গতকালকে? এটা তো ওরা জানে না নাকি? কোনটা? এটা কি স্টুডেন্ট ডরমিটরি জানবে আমার হচ্ছে শেষ হয়েছে? না এটা জানবে না। আচ্ছা রাব্বানি, এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই, এখন ওটা দিয়ে দে, কন্ট্রাক্ট চলে আসবে, পরেরটা পরে দেখা যাবে। কন্ট্রাক্ট থাকলে তো এই বাসা ভাড়া দেওয়ার কোনো ঘটনা না, এটা তো 1 ঘন্টার ইচ্ছা, আমি চাইলে এটা বাসা ভাড়া দিয়ে দিতে পারি, তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই তো। না এখন প্রবলেম তো পাইলে প্রবলেম, না পাইলে তো প্রবলেম। দিবে কনফার্ম, স্টুডেন্ট বা কন্ট্রাক্ট দিবে, এটা কনফার্ম, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বেজাল যদি হওয়ার থাকে এটা পরে হবে, এখন কিছু হবে না, এখন কন্ট্রাক্ট দিবে কনফার্ম, কারণ কারেন্ট ডেটা ওর কাছে থাকবে না, পাবো এগুলো ওকে দিবে না আর কি, এগুলো জানে না। ওই অলকদা যেটা বলছে ওটা হইতে পারে, মানে ডাইরেক্ট এক্সমেন্টেড করে দিলে তখন হয়তো ডেটা দিতে পারে স্টুডেন্ট বারকে, এটাও হইতে পারে, কিন্তু কারেন্ট সিচুয়েশন ও জানবে না আর কি, কারণ ও এনরোলমেন্ট পাইছে মানে ও জানে তো স্টুডেন্ট এখানে। ওকে 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 ভাই, ঠিক আছে তাহলে। ওকে, আর এটা স্টুডেন্ট বারকে জানানোর দরকার নেই তোমার শেষ হয়েছে কিনা। হ্যাঁ, আমি জাস্ট এনরোলমেন্টটা পাঠাই দিচ্ছি। হ্যাঁ, এটা পাঠিয়ে দিতে ওরা বলে। ওকে ব্রো, ধন্যবাদ। ওকে, চাও।
যাও চুস। Dankeschön, alles zusammen. ভাই এটা কি রেকর্ড অফ করতে নাকি কল কাটলে হবে? অনেক ভালো পেয়েছি, আমি এত নরমালি খাই না।